লন্ডনের শীতের রাত। ঘড়িতে তখন প্রায় রাত 10:30। হালকা কুয়াশায় পুরো শহরটা ঢেকে গেছে। রাস্তার দুপাশে ঝলমলে আলো, দূরে লাল রঙের ডাবল ডেকার বাস ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ঠান্ডা বাতাসে নিঃশ্বাস ছাড়তেই সাদা ধোঁয়া বেরোচ্ছে। আর আমি আমার 4জন বন্ধু মিলে টেমস নদীর ধারে দাঁড়িয়ে আছি। সবার হাতে জ্বলন্ত সিগারেট। শুধু দোয়াগুলো আকাশে মিলিয়ে যাচ্ছে, কিন্তু বুকের ভেতরের কষ্টগুলো কোথাও মিলিয়ে যাচ্ছে না। রবিন একটু দীর্ঘ টান দিয়ে বলল, দোস্ত, আর কত? আজ 8 বছর হয়ে গেল। একবার দেশে গিয়ে ঘুরে আয়। আমি মুচকি সে সিগারেটের ধোঁয়াটা আকাশের দিকে ছেড়ে দিলাম। যে দেশে আমার সম্মান নেই, সেখানে ফিরে গিয়ে কি করব? আরেক বন্ধু নাইম আমার কাঁধে হাত রাখলো। তুই এখন আর আগের রাহেন না। আজ তুই লন্ডনের পরিচিত একজন বিজনেসম্যান। তোর নিজের কোম্পানি আছে, কোটি কোটি টাকার ব্যবসা। যারা তোকে অপমান করেছিল, আজ তারাই তোকে দেখে মাথা নিচু করবে। আমি হালকা এসে মাথা নাড়লাম। সম্মান টাকা দিয়ে কেনা যায় না নাইম। যেদিন আমাকে চোর বানানো হয়েছিল, সেদিন শুধু আমার সম্মান না, আমার পুরো জীবনটাই শেষ হয়ে গিয়েছিল। সবাই চুপ হয়ে গেল। ঠান্ডা বাতাসে শুধু নদীর ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছে। রবিন আবার বলল, অন্তত তোর মায়ের বাবার জন্য হলেও একবার দেশে যা। তারা তো আর কোনো দোষ করেনি। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর আস্তে করে বললাম, প্রতি মাসে টাকা পাঠাই, প্রতিদিন ভিডিও কলে কথা বলি, কিন্তু যে গ্রামের প্রতিটি রাস্তা আমাকে চোর বলে চিনত, সেই গ্রামের পা রাখার সাহস এখনো হয়নি। নাইম পকেট থেকে একটা পুরনো ছবি বের করে আমার হাতে দিল। আমি ছবিটার দিকে তাকাতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ছবিতে আমি, আর আমার পাশে দাঁড়িয়ে একটা মেয়ে, মুখ ভরা হাসি, চোখে হাজারটা স্বপ্ন। মেয়েটার নাম মাফি। আমার জীবনের প্রথম ভালোবাসা, আমার প্রথম স্বপ্ন, আবার আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট। আমি ছবিটার উপর আঙ্গুল বলে মৃদু হেসেই বললাম, জানিস, একসময় মেয়েটাকে ছাড়া একদিন আমি কল্পনা করতে পারতাম না। আর আজ 8 বছর হয়ে গেল, তার খবরও জানি না। রবিন আস্তে করে বলল, এখনো কি ভালোবাসিস? আমি কোনো উত্তর দিলাম না, শুধু দূরে টেমস নদীর কালো পানির দিকে তাকিয়ে রইলাম। কিছু প্রশ্নের উত্তর মুখে বলা যায় না, চোখই সব বলে দেয়। ঠিক তখনই আমার মোবাইল ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মা কলিং। আমার ঠোঁটে অজান্তে হাসি ফুটে উঠল। আমি দ্রুত ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম বাবা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি বাবা, কিন্তু তোর বাবা সারাদিন মন খারাপ করে বসে আছে। কেন, কি হয়েছে? ফোনটা বাবার হাতে চলে গেল। বাবা, আর কতদিন বিদেশ থাকবে? এবার বাড়িতে আয়, তোমরা খুব দেখতে ইচ্ছে করছে। বাবার কণ্ঠ শুনে বুকের ভেতরটা ভারী হয়ে গেল। আমি আকাশের দিকে তাকিয়ে গভীর নিঃশ্বাস নিলাম। বাবা, একদিন আসবো, কিন্তু এখন না। কেন বাবা? আমি চোখ বন্ধ করলাম। ঠিক এই প্রশ্নটাই আমি সবচেয়ে বেশি ভয় পাই, কারণ আমি বলতে চাইলেও পারিনি। যেদিন পুরো গ্রামের সামনে আমাকে চোর বলা হয়েছিল, যেদিন আমার নিজের ভালোবাসার মানুষটাও আমারও একটা কথা বলেনি, সেদিন আমি ভেতর থেকে মরে গিয়েছিলাম। বাবা, আর কোনোদিন সেই কথা বলো না। আমি চেষ্টা করি সব বলে থাকতে, কিন্তু পারি না। ফোনের ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর মা আবার ফোনটা নিয়ে বললেন, আল্লাহ তোকে ভালো রাখুক বাবা, তুই শুধু নিজের খেয়াল রাখিস। ইনশাআল্লাহ মা, দোয়া করো। ফোনটা কেটে গেল। আমি অনেকক্ষণ মোবাইলটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। রবিন আমার দিকে তাকিয়ে বলল, দোস্ত, কষ্ট হলেও বল, বুকের ভেতর রেখে লাভ কি? আজ তোদের একটা গল্প শোনাবো, আমার জীবনের গল্প, যে গল্পে আছে ভালোবাসা, অবহেলা, অপবাদ, চোখের জল, আর একজন গ্রামের সাধারণ ছেলের লন্ডনের বিজনেসম্যান হয়ে ওঠার গল্প। সবাই নীরবে আমার দিকে তাকিয়ে রইল। আমি সিগারেটের শেষ টানটা দিয়ে সেটাকে নিচে ফেলে পায়ের নিচে পিষে দিলাম। তারপর আস্তে আস্তে বলতে শুরু করলাম, 8 বছর আগে সেদিন এমন একটা বিকেল ছিল। আমি তখন গ্রামের এক সাধারণ ছেলে। আমার পৃথিবীটা খুব ছোট ছিল। মা, বাবা আর একজন মানুষকে ঘিরে আমার সব স্বপ্ন ছিল। তার নাম মাফি। সেদিন যদি জানতাম একটা মিথ্যা অপবাদ আমার জীবনটাকে সম্পূর্ণ বদলে দেবে, তাহলে হয়তো সেই দিনটা অন্যরকম হতো। 8 বছর আগে বন্ধুরা চুপচাপ আমার মুখের দিকে তাকিয়েছিল। আমি একটা দীর্ঘ শ্বাস নিয়ে অতীতের পাতাগুলো খুলতে শুরু করলাম। আমাদের ছোট্ট গ্রামটা ছিল নদীর পাড়ে, সবুজে ঘেরা শান্ত একটা গ্রাম। ভোর হলে পাখির ডাকে ঘুম ভাঙত, দূরে মসজিদের আজান ভেসে আসতো। আমাদের বাড়িটা ছিল খুব সাধারণ, টিনের ছাউনি, সামনে ছোট্ট একটা উঠান। উঠানের এক পাশে আম গাছ, আর অন্য এক পাশে মায়ের লাগানো শিউলি ফুলের গাছ। আমরা গরিব ছিলাম, কিন্তু সুখী ছিলাম। বাবা দিন মজুরের কাজ করতেন। যেদিন কাজ থাকতো সেদিন বাজারে মাছ আসতো,
আর যেদিন কাজ থাকতো না সেদিন আলু ভর্তা ডাল ভাত দিয়ে হাসি মুখে খেয়ে নিতাম। মা সবসময় বলতেন, মানুষ গরিব হলে লজ্জা নেই বাবা, চরিত্র গরিব হলে লজ্জা। আমি মায়ের কথাগুলো বুকের মধ্যে লুকিয়ে রাখতাম। সকালে ঘুম থেকে উঠে আমি বাবার সঙ্গে মাঠে চলে যেতাম, বাবাকে কাজে সাহায্য করতাম। তারপর বাড়ি ফিরে গোসল করে কলেজে যেতাম। কলেজে যাওয়ার সবচেয়ে বড় কারণ ছিল পড়াশোনা নয়, একজন মানুষ, মাফি। প্রথম যেদিন ওকে দেখেছিলাম মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসিটা আল্লাহ ওকে দিয়েছেন। ও হাসলে মনে হতো সব কষ্ট যেন মুহূর্তেই দূর হয়ে যায়। কিন্তু আমি কোনোদিন ওকে আমার মনের কথা বলতে পারিনি, কারণ আমি ছিলাম গরিব আর মাফির পরিবার ছিল গ্রামের সবচেয়ে সম্মানিত পরিবারগুলোর একটি। তবু আমাদের বন্ধুত্ব ছিল খুব গভীর। একদিন সকালে কলেজে যাচ্ছি, হঠাৎ পেছন থেকে কেউ ডাক দিল। এই রায়হান। করে তাকাতেই দেখি হালকা নীল রঙের ওড়না পরে দাঁড়িয়ে আছে, মুখে সে চিরচেনা হাসি। আমি হেসে বললাম, এত দেরি হলো কেন? তোমার জন্যই অপেক্ষা করছিলাম, একসাথে কলেজে যাব। আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠলো। আমি হেসে ফেললাম, আমি তো ভেবেছিলাম তুমি চলে গেছো। তোমাকে রেখে যাব? এত খারাপ নাকি আমি? না, তুমি খুব ভালো। মাফি হেসে মাথা নিচু করলো। আমরা দুজন পাশাপাশি হাঁটতে লাগলাম। রাস্তার দুপাশে ধানের ক্ষেত, বাতাসে হালকা ধান গাছ দুলছে। হঠাৎ মাফি বলল, একটা কথা বলবো? বলো। তুমি সবসময় এত চুপচাপ থাকো কেন? সবাই সব কথা বলতে পারে না, কিছু কথা শুধু মনে রাখতে হয়। মাফি আমার দিকে তাকিয়ে বলল, তোমার মনটা খুব ভালো। আল্লাহ চাইলে তুমি একদিন অনেক বড় মানুষ হবে। গরিবের স্বপ্ন এত বড় হওয়া ঠিক না। মাফি সঙ্গে সঙ্গে থেমে গেল। তারপর আমার চোখের দিকে তাকিয়ে বলল, মনে রেখো, মানুষ বড় হয় টাকায় না, স্বপ্নে। আজ তুমি গরিব, একদিন হয়তো অনেক বড় হবে। কিন্তু একটা কথা দিও, কখনো যেন বদলে যেও না। যদি কোনোদিন বড় হতে পারি তাহলে প্রথম মিষ্টিটা তোমাকেই খাওয়াবো। কথা দিলে কিন্তু ভুলতে পারবে না। কোনোদিন না। সেদিন কলেজ থেকে ফেরার পথে আমরা নদীর ধারে কিছুক্ষণ বসেছিলাম। সূর্য ডুবে যাচ্ছিল, আকাশ লাল হয়ে গেছে। মাফি নদীর পানির দিকে তাকিয়ে বলল, রায়হান, যদি কোনোদিন তুমি অনেক দূরে চলে যাও, আমাকে ভুলে যাবে? আমি এক মুহূর্ত দেরি না করে বললাম, নিজের নিঃশ্বাসকে কি ভুলতে পারে? মাফি কিছু বলল না, শুধু চুপচাপ হাসলো। কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়েছিল অনেক না বলা অনুভূতি। বাড়ি ফিরে দেখি মা উঠানে বসে শাক কাটছেন। আমাকে দেখে বললেন, বাবা, আজ তোর জন্য একটা সুখবর আছে। কি খবর? তোর মামা কাল বাড়িতে আসবে, অনেকদিন পর সবাই একসাথে বসে খাওয়া হবে। সত্যি? মা মাথা নাড়ল। আমি জানতাম না পরের দিনে সেই আনন্দই ধীরে ধীরে আমার জীবনের সবচেয়ে বড় অন্ধকারের শুরু হতে চলেছে। কারণ আমার মামার বাড়িতে এমন একটা ঘটনা ঘটবে যার জন্য পুরো গ্রাম আমাকে চোর বলে ডাকবে। আর সেই দিনই আমার সবচেয়ে আপন মানুষটাও নীরব হয়ে যাবে। নদীর পাড়ে বসে আমি বন্ধুদের দিকে তাকিয়ে বললাম, তোরা জানিস, মানুষের জীবনে খারাপ সময় হঠাৎ করে আসে না, ধীরে ধীরে আসে। আমার জীবনও ঠিক তেমনটাই হয়েছিল। পরদিন সকাল থেকে আমাদের বাড়িতে অন্যরকম একটা আনন্দের পরিবেশ। মা ভোরে উঠে রান্না শুরু করেন, বাবা বাজারে যান, আজ মামা আসবেন। অনেকদিন পর সবাই একসঙ্গে বসে খাওয়া হবে। আমি উঠান ঝাড়ু দিচ্ছিলাম, ঠিক তখনই মাফি আমাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। হালকা গোলাপি রঙের থ্রি পিস পরে আজ ওকে আরো সুন্দর লাগছিল, মুখে সে চেনা হাসি। এই রায়হান, আজ কলেজে যাবা না? আজ ছুটি নিয়েছি, মামা আসবে তাই বাড়িতেই থাকবো। মাফি মুচকে এসে বলল, তাই নাকি? ঠিক আছে, তাহলে বিকেলে নদীর ঘাটে আসবে, তোমার সঙ্গে জরুরি কথা আছে। কি কথা? মাফি দুষ্টুমি করে বলল, এখন বলবো না, বিকেলে বলবো। ঠিক আছে, আসবো। মাফি চলে গেল। আমি অনেকক্ষণ ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম, কিন্তু জানতাম না এই বিকেলটার কোনোদিন আসবে না। দুপুরের দিকে মামা এলেন, সঙ্গে মামিও, আর তাদের একমাত্র মেয়ে তানিয়া। তানিয়া শহরে পড়াশোনা করে, গ্রামে খুব কমই আসে। এসে সবাইকে সালাম করলো, তারপর আমাকে দেখে এসে বলল, কেমন আছো ভাইয়া? ভালো আছি, তুমি? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর গ্রামে এসে ভালো লাগছে। মা সবাইকে নিয়ে ব্যস্ত হয়ে বললেন। খাওয়া দাওয়া, গল্প সব মিলে বাড়িটা জমে উঠল। বিকেলের দিকে মামা বললেন, রায়হান, একটু আমাদের বাড়ি চল, একটা কাজ আছে। চলেন। দুজন একসঙ্গে মামার বাড়িতে গেলাম। মামার বাড়িটা আমাদের বাড়ির চেয়ে অনেক বড়, দোতলা, পাকা বাড়ি, অনেক লোকজনের আনাগোনা। আমি ভেতরে ঢুকতেই মামি হাসি মুখে বললেন, এসো বাবা, তোমার জন্য মিষ্টি এনেছি। এত কষ্ট করার কি দরকার ছিল? সবাই হাসতে লাগলো। কিছুক্ষণ পর মামা একটা ঘরে নিয়ে গেলেন। ঘরটায় কাঠের বড় একটা আলমারি। মামা আলমারি খুলে একটা ছোট্ট লাল রঙের
গহনার বাক্স বের করলেন। তিনি বক্সটা মামির হাতে দিয়ে বললেন, এটা আলমারিতে ভালো করে রেখে দাও, আগামী সপ্তাহে বিয়েতে লাগবে। আমি কথাটা শুনে আর গুরুত্ব দিলাম না। সন্ধ্যার আজান হয়ে গেল। বাড়ি ফেরার জন্য বের হব, ঠিক তখনই ভেতর থেকে হঠাৎ চিৎকার ভেসে এলো। হায় আল্লাহ, আমার গহনার বাক্স! সবাই দৌড়ে ভেতরে গেল। আমিও গেলাম। মামি কাঁদছেন। আলমারি খোলা, কিন্তু লাল রঙের সেই গহনার বাক্সটা নেই। মামা অবাক হয়ে বললেন, অসম্ভব, আমি তো একটু আগেই এইখানে রেখেছিলাম। ঘরের সবাই একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। হঠাৎ পাশ থেকে একজন বলল, এই ঘরে শেষ কে এসেছিল? মামি একটু ভেবে বললেন, আমি, তারপর রায়হান। ঘরের ভেতর হঠাৎ নীরবতা নেমে এলো। সব চোখ একসঙ্গে আমার দিকে ঘুরে গেল। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে আছি। আমার বুকের ভেতরটা ধুক ধুক করছে। সবাই আমার দিকে এভাবে তাকিয়েছেন কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক তখন একজন আত্মীয় ধীরে ধীরে বললেন, বক্সটা হারিয়েছে, আর শেষবার এই ঘরে ছিলে তুমি। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আপনি কি বলতে চাইছেন? আমি কিছু নেই। মামা সঙ্গে সঙ্গে বললেন, না না, আমি রায়ানকে চিনি, ও এমন ছেলে না। কিন্তু ঘরের এক কোণ থেকে আরেকটা শব্দ ভেসে এলো, মানুষকে চেনা এত সহজ না। এই কথার সঙ্গে সঙ্গে ঘরের বাইরে আরো কয়েকজন গ্রামবাসী জড়ো হতে শুরু করলো। আমি তখনও জানতাম না, পরের কয়েক মিনিটের মধ্যে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অপমান শুরু হতে চলেছে। মামার বাড়ির ঘরটা মুহূর্তের মধ্যেই মানুষের ভিড়ে ভরে গেল। কেউ কিছু জানে না, কেউ কিছু দেখেনি, তবুও সবার চোখে একটাই প্রশ্ন, গহনার বাক্সটা কোথায় গেল? আমি ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছি, হাত পা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে। মামা সবার দিকে তাকিয়ে বললেন, কেউ কোনো সিদ্ধান্তে পৌঁছাবে না, আগে ভালো করে খুঁজে দেখা হোক। মামি কাঁদতে কাঁদতে বললেন, সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই। ওই বাক্সে আমার বিয়ের সব গয়না ছিল, কয়েক লাখ টাকার গয়না। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। হঠাৎ একজন আত্মীয় আমার সামনে এসে দাঁড়ালো। রায়হান, তুমি যদি নিয়ে থাকো তাহলে চুপচাপ ফেরত দিয়ে দাও, আমরা কাউকে কিছু বলবো না। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। আপনি আমাকে সন্দেহ করছেন? সন্দেহ করছি না, কিন্তু শেষবার এই ঘরে তুমিই ছিলে। আমি কোনো গহনা নেইনি, আল্লাহর কসম। ঠিক তখনই বাইরে থেকে আরো কয়েকজন গ্রামবাসী ভেতরে ঢুকলো। কে একজন ফিসফাস করে বলল, শুনেছি গহনা চুরি হয়েছে আর সন্দেহ করা হয়েছে রায়হানকে। কথাটা আগুনের মতো ছড়িয়ে পড়ল। কয়েক মিনিটের মধ্যে পুরো উঠোনে মানুষ ভরে গেল। আমি বুঝতে পারছিলাম ঘটনা খুব খারাপ দিকে যাচ্ছে। ঠিক তখনই মা আর বাবা দৌড়াতে দৌড়াতে এসে পৌঁছালেন। মা হাঁপাতে হাঁপাতে বললেন, কি হয়েছে? এত লোক কেন? কেউ কোনো উত্তর দিল না। সবাই শুধু আমার দিকে তাকিয়ে রইল। বাবা আমার কাছে এসে বললেন, রাইহান, কি হয়েছে বাবা? বাবা, আমি কিছু করিনি, বিশ্বাস করো। বাবা আমার কাঁধে হাত রেখে বললেন, আমি আমার ছেলেকে চিনি, সে চুরি করতে পারে না। বাবার কথাটা শুনে আমার চোখে পানি চলে এলো। কিন্তু সবাই বাবার মতো বিশ্বাস করলো না। একজন বয়স্ক লোক সামনে এসে বললেন, বিশ্বাসের বিচার হয় না, প্রমাণ লাগবে। আরেকজন বলল, ওর শরীর তল্লাশি করা হোক, যদি কিছু না পাওয়া যায় তাহলে সবাই চুপ করে যাবো। আমি হতবাক হয়ে গেলাম। আমাকে সবার সামনে তল্লাশি করা হবে? এত বড় অপমান। মামা সঙ্গে সঙ্গে বললেন, না, এটা ঠিক হবে না। কিন্তু ততক্ষণে কয়েকজন এগিয়ে এসেছে। ঠিক আছে, তল্লাশি করুন, আর যদি এতে আমার সততা প্রমাণ হয় তাহলে করুন। ওরা আমার পকেট তল্লাশি করলো। শার্ট, প্যান্ট, ব্যাগ, কোথাও কিছু পাওয়া গেল না। আমি দীর্ঘ শ্বাস ফেললাম। ভাবলাম এবার হয়তো সবাই বিশ্বাস করবে। কিন্তু ঠিক তখনই একজন লোক চিৎকার করে উঠল, দাঁড়ান, ওই ব্যাগটা আবার দেখান। আমার বুক ধুক করে উঠল। আমি তো জানি আমার ব্যাগে কিছু নেই। লোকটা ব্যাগের ভিতর হাত ঢুকিয়ে একটা লাল কাপড়ে মোড়ানো ছোট্ট একটা বাক্স বের করলো। আমি বাক্সটা দেখে জমে গেলাম। এটাই সেই গহনার বাক্স। চারদিকে মুহূর্তের মধ্যে হইচই পড়ে গেল। ধরা পড়েছেন? চোর এত ভদ্র সেজেছিল। আমার মাথায় ঝিমঝিম করতে লাগলো। না, এই বাক্সটা আমার ব্যাগে ছিল না। এটা কেউ রেখেছে, আমি চোর নই। কিন্তু আমার কথা কেউই শুনলো না। মামিও কান্না করতে করতে বললেন, রায়হান, আমি তোকে নিজের ছেলের মতো ভালোবাসতাম, আর তুই এটা কি করলি? আমি ভেঙে পড়লাম। আমি করিনি, আল্লাহর কসম, আমি নির্দোষ। ঠিক তখনই উঠানের ভিড় সরিয়ে একজন ভেতরে ঢুকলো। আমি তাকিয়ে দেখি মাফি। আমার চোখে এক ফোঁটা আশা জেগে উঠল। আমি জানতাম সবাই না বিশ্বাস করলেও সে অন্তত আমাকে বিশ্বাস করবে। মাফি, তুমি বলো, তুমি তো আমাকে চেনো, আমি এমন কাজ করতে পারি? সে আমার চোখের দিকে তাকিয়ে রইল, কিন্তু কোনো উত্তর দিল না। তার সে নীরবতায় আমার বুকের ভেতরে ছুরির মতো বিঁধতে লাগলো। আমি বুঝে গেলাম, আর শুধু গ্রামের মানুষ নয়,
আমার সবচেয়ে প্রিয় মানুষটা আমাকে বিশ্বাস করতে পারছে না। সেদিন প্রথমবার আমার মনে হলো একটা মিথ্যাবাদ মানুষের জীবন শেষ করে দেওয়ার জন্যই যথেষ্ট। মাফি আমার সামনে দাঁড়িয়েছিল। আমার চোখে তখন শুধু একটাই আশা, সে বলবে রায়হান চোর হতে পারে না। মাফি, তুমি তো আমাকে ছোটবেলা থেকে চেনো, একবার বলো আমি এমন কাজ করতে পারি। পুরো উঠোন নিস্তব্ধ, সবাই মাফির উত্তরের অপেক্ষা করছে। সে আমার চোখের দিকে তাকিয়ে রইল, তার চোখে জল চিকচিক করছে, ঠোঁট কাঁপছে, কিন্তু সে কিছুই বলল না, একটা শব্দও না। মাফির সেই নীরবতা যেন আমার বুকের ভেতর হাজারটা ছুরি হয়ে বিঁধল। আমি আস্ত করে মাথা নিচু করলাম। আজ বুঝলাম সবচেয়ে কাছের মানুষের নীরবতাও অনেক বড় শাস্তি। ঠিক তখন একজন গ্রামবাসী চিৎকার করে বলল, আর কি প্রমাণ লাগবে? গয়না তো ওর ব্যাগ থেকেই পাওয়া গেছে। চোরকে পুলিশের হাতে তুলে দাও। গ্রামের মান সম্মান নষ্ট করেছে। চারদিকে শুধু একটাই শব্দ, চোর চোর চোর। আমি দোকানে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লাম। মনে হচ্ছিল পৃথিবীর সব শব্দ একসাথে আমার মাথার ভিতর আঘাত করছে। মা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন। আমার ছেলে চোর না, আল্লাহর কসম আমার ছেলে এমন কাজ করতে পারে না। মায়ের কান্না দেখে আমার বুক ফেটে যাচ্ছিল। বাবা সবার সামনে হাত জোর করেই বললেন, আপনারা আমার ছেলেকে একটু বিশ্বাস করুন, ও যদি দোষী হয় আমি নিজেই শাস্তি দেব, কিন্তু প্রমাণ ছাড়া ওকে অপমান করবেন না। একজন লোক ঠোঁট বাঁকিয়ে বলল, প্রমাণ তো আপনার সামনে। গয়না কি আকাশ থেকে উড়ে ব্যাগে পড়েছে? লোকটার কথা শুনে সবাই আবার গুঞ্জন শুরু করলো। আমি অসহায় চোখে চারপাশে তাকালাম, কেউ আমার কথাই শুনতে চাইছে না। ঠিক তখনই মামা এগিয়ে এলেন। তিনি গহনার বাক্সটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, রায়হান, আমি এখনো বিশ্বাস করতে চাই তুই এটা করিসনি। যদি কোনো ভুল করে থাকিস তাহলে এখনই সত্যিটা বলে দে। মামা, আমি নির্দোষ, আমাকে বিশ্বাস করুন, আমি কিছুই জানি না। মামা চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস ফেললেন। তিনি কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই ভিড়ের পেছন থেকে এক মহিলা বললেন, গরিব মানুষ, লোভ সামলাতে পারেনি। কথাটা শুনে আমার মাথা নিচু হয়ে গেল। তাহলে গরিব হওয়াটাই কি আমার অপরাধ? আমি কি শুধু গরিব বলেই সবাই এত সহজে আমাকে চোর বানিয়ে দিল? মা হাউমাউ করে কাঁদতে লাগলেন। আল্লাহ, আমার ছেলেটার বিচার তুমি করো। এমন সময় মাফি ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। আমার বুকের ভেতর আবার এক ফোঁটা আশা জাগলো। হয়তো এবার সে সত্যি বলবে। মাফি আমার সামনে এসে দাঁড়ালো। কয়েক সেকেন্ড চুপ থেকে আস্তে করে বলল, রায়হান, যদি তুমি সত্যিই নির্দোষ হও তাহলে একদিন আল্লাহ অবশ্যই তোমার সম্মান ফিরিয়ে দেবেন। এই কথাটা শুনে আমার বুকটা হু হু করে উঠল। যদি কেন বললে মাফি? তুমি কি আমাকে বিশ্বাস করো না? মাফি মাথা নিচু করে ফেললো। সে আর কোনো উত্তর দিল না। সেই মুহূর্তে আমার সব ভেঙে চুরমার হয়ে গেল। আমি বুঝে গেলাম, আজ আমি শুধু সমাজের কাছে হারিনি, হারিয়েছি আমার ভালোবাসার মানুষকেও। আমি ধীরে ধীরে সবার দিকে তাকিয়ে বললাম, আজ তোমরা সবাই আমাকে চোর বলছো, ঠিক আছে, আমি কারো কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইব না। কিন্তু একটা কথা মনে রেখো, যদি আমি নির্দোষ হয়ে থাকি, একদিন সত্য নিজেই ফিরে আসবে। আর সেদিন কাউকে কোনো জবাব দেব না। আমার সফলতায় সব প্রশ্নের উত্তর হবে। কথাটা বলে আমি হাঁটতে শুরু করলাম। মা আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বললেন, কোথায় যাবি বাবা? আমি চোখের পানি লুকিয়ে বললাম, জানি না মা, তবে আজ এই গ্রামে আর থাকতে পারবো না। আমি ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। পেছন থেকে এখনো বেশি আসছে, চোর চোর চোর। সেদিন সূর্যটা যেমন ডুবে গিয়েছিল, ঠিক তেমন করেই আমার জীবন থেকে আলো হারিয়ে গিয়েছিল। কিন্তু আমি তখনও জানতাম না, সেই রাতের পরে এমন একটা সিদ্ধান্ত নিতে চলেছি যা আমাকে একদিন লন্ডনের সফল বিজনেসম্যান বানাবে। আমি ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটছিলাম, মাথাটা নিচু, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আজ পর্যন্ত কোনোদিন এত বড় অপমান সহ্য করিনি। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো আমাকে দেখে ফিস ফিস করে কথা বলছিল। চোরটা যাচ্ছে। বাইরে থেকে ভালো মানুষ সেজে থাকতো, ভেতরে আসল চেহারা বের হয়েছে। কথাগুলো আমার কানে স্পষ্ট ভেসে আসছিল, কিন্তু আজ কারো দিকে তাকানোর শক্তিও ছিল না। বাড়িতে ঢুকতে মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। বাবা, একটু ভাত মুখে দে, সকাল থেকে কিচ্ছু খাসনি। আমি মায়ের হাতটা আলতো করে সরিয়ে দিলাম। ক্ষুধা নেই মা, আজ খেতে ইচ্ছে করছে না। মা চোখ মুছতে মুছতে বললেন, তুই না খেলে আমিও খাবো না। আমি মায়ের দিকে তাকিয়ে জোর করে একটু হাসলাম। তুমি খেয়ে নাও মা, আমার কিছু হবে না। বাবা চুপচাপ উঠোনে বসেছিলেন। আজ তিনি একটা কথা বলছেন না। আমি কি তার পাশে বসলাম। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর বাবা ধীরে ধীরে বললেন, বাবা, আমি জানি তুই চুরি করিসনি। আমি বাবার হাত শক্ত করে ধরলাম। তাহলে কেউ বিশ্বাস করলো না কেন? আমি কি এতটাই খারাপ? বাবার চোখ ভিজে উঠল। মানুষ সত্য দেখার আগে প্রমাণ দেখে,
আর আজ প্রমাণটা তোর বিরুদ্ধে ছিল, কিন্তু আল্লাহ সব দেখেছেন। একদিন তিনি বিচার করবেন। আমি দীর্ঘ শ্বাস ফেললাম। সেই দিনটাকে আমি দেখতে পারবো বাবা? বাবা কোনো উত্তর দিলেন না। রাত গভীর হয়ে গেছে। মা বাবা ঘুমিয়ে পড়েছেন, কিন্তু আমার চোখে এক ফোঁটাও ঘুম নেই। আমি বিছানায় শুয়ে শুধু মাফির কথাগুলো ভাবছিলাম। যদি তুমি সত্যিই নির্দোষ হও, এই একটা শব্দ যদি, এই শব্দটা আমার পুরো পৃথিবীটা ভেঙে দিয়েছিল। মনে মনে বললাম, মাফি, তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে আমি বেঁচে থেকে কি করব? ঠিক তখনই জানালায় হালকা টোকা পড়ল। আমি অবাক হয়ে দাঁড়ালাম। এত রাতে কে? জানালা খুলতেই দেখি মাফি দাঁড়িয়ে আছে, চোখ দুটো কান্নায় লাল। আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম। এত রাতে কেন এসেছো? মাফি মাথা নিচু করে বলল, তোমার সঙ্গে একটু কথা ছিল। আমি বাইরে বেরিয়ে এলাম। চারদিকে নিস্তব্ধ, দূরে শুধু ঝিঝি পোকার ডাক। কিছুক্ষণ কেউ কোনো কথা বললাম না। তারপর মাফি কাঁপা গলায় বলল, তুমি কি সত্যি কিছু করোনি? এই প্রশ্নটা শুনে আমার বুকটা যেন ছিঁড়ে গেল। তুমি এখন আমাকে বিশ্বাস করতে পারোনি? মাফি চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আমি কি বিশ্বাস করব বুঝতে পারছি না। সবাই বলছে তুমি চোর, আবার আমার মন বলছে তুমি এমন না। যখন পুরো গ্রামের সামনে আমার পাশে দাঁড়ানোর দরকার ছিল, তখন তুমি চুপ ছিলে। আজ আর কিছু বলো না। মাফি কান্না করতে করতেই বলল, আমি ভয় পেয়ে গেছিলাম, আমি কিছু বুঝিনি, ক্ষমা করে দিও। আমি চোখের পানি লুকিয়ে বললাম, কিছু কিছু নীরবতা ক্ষমার অযোগ্য হয় মাফি। আজ আমি শুধু সমাজকে হারাইনি, তোমাকেও হারিয়েছি। মাফি কাঁদতে কাঁদতেই বলল, তুমি কোথাও চলে যেও না, সব ঠিক হয়ে যাবে। আমি আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম, না, এখানে আর থাকা সম্ভব না। এই গ্রামের প্রতিটা মানুষ এখন আমাকে চোর বলে ডাকে। প্রতিটা রাস্তা, প্রতিটা মুখ আমাকে সে অপমানের কথা মনে করিয়ে দেবে। আমি আর পারবো না। মাফি ভয় পেয়ে বলল, তুমি কি করতে চাচ্ছ? আমি ধীরে ধীরে উত্তর দিলাম, আমি এই গ্রাম ছেড়ে চলে যাব, অনেক দূরে, যেখানে কেউ আমাকে চোর বলে চিনবে না, যেখানে নতুন করে নিজের পরিচয় গড়তে পারবো। মাফি হঠাৎ আমার হাত শক্ত করে ধরে ফেললো। প্লিজ যেও না, আমি তোমাকে হারাতে চাই না। আলতো করে ওর হাতটা ছাড়িয়ে দিলাম। আজ আমাকে ধরে রাখার অধিকার তুমি হারিয়ে ফেলেছ। কথাটা শুনে মাফি ভেঙে পড়ল। আর আমি পেছনেও তাকালাম না, কারণ আমি জানতাম যদি একবার পেছনে তাকাই তাহলে হয়তো আর চলে যেতে পারবো না। সেই রাতে আমি একটা সিদ্ধান্ত নিলাম, আমি দেশ ছেড়ে চলে যাব, নিজেকে এমন জায়গায় নিয়ে যাব যেখান থেকে একদিন মাথা উঁচু করে ফিরতে পারবো। আর তখন আমার পরিচয় হবে না চোর, আমার পরিচয় হবে একজন সফল মানুষ। সারা রাত আমার চোখে এক ফোঁটাও ঘুম আসেনি। মাফির কান্না ভেজা মুখটা বারবার চোখের সামনে বেশি উঠেছিল, কিন্তু তার থেকে বেশি কষ্ট দিচ্ছিল একটাই কথা, যদি তুমি নির্দোষ হও, যদি তুমি সত্যিই নির্দোষ হও। আমি বিছানাতে করে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। পূর্ব আকাশে ফজরের আলো ফুটতে শুরু করেছে, পাখিরা ডাকছে। এই গ্রামে কত সুন্দর একটা সকাল, কিন্তু আজ সেই সকালটা আমার কাছে বিষের মতো লাগছে। মনে মনে বললাম, আজ হয়তো এই গ্রামের শেষ সূর্যোদয় দেখছি। ফজরের নামাজ পড়ে আমি একটা ছোট্ট ব্যাগ গুছিয়ে নিলাম। 2 জোড়া কাপড়, কয়েকটা বই, আর মাফির তো একটা পুরনো কলম। কলমটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইলাম। একদিন সে বলেছিল, এই কলম দিয়ে একদিন অনেক বড় মানুষের মতো সই করবে। আমি তিক্ত হেসে কলমটা ব্যাগে রেখে দিলাম। মা ঘুম থেকে উঠে আমাকে ব্যাগ গোছাতে দেখে অবাক হয়ে গেলেন। বাবা, ব্যাগ গুছাচ্ছিস কেন? আমি মাথা নিচু করে বললাম, মা, আমি চলে যাচ্ছি। মা যেন এই কথাটা বিশ্বাস করতে পারলেন না। কোথায় যাবি? জানি না, যেদিকে চোখ যায়, কিন্তু এই গ্রামে আর না। মা আমার হাত ধরে কাঁদতে শুরু করলেন। না বাবা, তুই চলে গেলে আমি বাঁচবো কিভাবে? মানুষ আজ বলছে, কাল ভুলে যাবে, তুই কোথাও যাস না। আমি মায়ের চোখের পানি মুছে দিয়ে বললাম, মানুষ বলে যাবে, কিন্তু আমি পারবো না মা। প্রতিদিন এই গ্রামের মানুষ আমাকে চোর বলবে, আমি বেঁচে থেকেও মরে যাব। ঠিক তখনই বাবা ঘর থেকে বেরিয়ে এলেন। সব কথা তিনি শুনে ফেলেছেন। তিনি ধীরে ধীরে আমার কাছে এসে বললেন, যদি সত্যি যেতে চাস আমি তোকে আটকাবো না, তবে একটা কথা মনে রাখিস, যেখানে থাকিস কখনো অসৎ পথে যাস না। মানুষ তোর কাছ থেকে সম্মান কেড়ে নিতে পারে, কিন্তু সততা কেড়ে নিতে পারে না। আমি বাবার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আমাকে ক্ষমা করে দিও বাবা, আমি তোমাদের ছেড়ে যেতে চাই না, কিন্তু এখানে থাকতেও পারছি না। বাবা আমাকে বুকে জড়িয়ে ধরলেন। জীবনে প্রথমবার আমি বাবাকে কাঁদতে দেখলাম। সকালে নাস্তা কেউ খেতে পারলো না। মা বারবার বলছিল, অন্তত আরেকটা দিন থেকে যা। আমি শুধু মাথা নাড়লাম, কারণ আমি জানতাম আরেকদিন থাকলে হয়তো কোনোদিনও যেতেই পারবো না। বাড়ি থেকে বেরোয়ার সময় মা আমার হাতে একটা ছোট কাপড়ের পুটলি দিলেন। এখানে কিছু টাকা আছে, বেশি না, কিন্তু পথ চলতে কাজে লাগবে।
আমি পুটলিটা খুলে দেখলাম মাত্র 3,000 টাকা। আমি জানতাম এটাই মা বাবার সব সঞ্চয়। আমার চোখ ভিজে গেল। মা, এটা আমি নিতে পারবো না, তোমাদের লাগবে এটা। মা জোর করে টাকাটা আমার হাতে গুঁজে দিলেন। তুই না নিলে আমার বুক আরো বেশি কাঁদবে। নে বাবা, আল্লাহ তোকে রক্ষা করবে। আমি নিজেকে সামলাতে পারলাম না, মাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। বাড়ি থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে হাঁটছি, হঠাৎ পেছন থেকে কেউ ডাকলো, রায়হান। আমি থেমে গেলাম। ধীরে ধীরে পেছনে ফিরে তাকালাম। মাফি দৌড়াতে দৌড়াতে আমার সামনে এসে দাঁড়ালো। তার চোখ দুটো ফুলে গেছে, মনে হচ্ছে সারা রাত সে কেঁদেছে। সে হাঁপাতে হাঁপাতে বলল, তুমি সত্যিই চলে যাচ্ছ? হ্যাঁ। মাফি কাঁদতে কাঁদতে বলল, তাহলে কোনোদিন দেখা হবে না? আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, আল্লাহ চাইলে হবে, তবে সেদিন আমি আর আজকে রায়হান থাকবো না। মাফি কাপা হাতে একটা ছোট ডায়েরি আমার দিকে বাড়িয়ে দিল। এটা রাখো, যখন খুব কষ্ট হবে তখন খুলে পড়বে। আমি ডায়েরিটা হাতে নিলাম, কিন্তু খুললাম না, শুধু ব্যাগে রেখে দিলাম। দূরে বাসের হর্ন শোনা গেল, বাস এসে গেছে। আমি শেষবারের মতো মা বাবা আর মাফির দিকে তাকালাম, তারপর ধীরে ধীরে বাসে উঠে পড়লাম। বাসটাও চলতে শুরু করলো। জানালার কাছ দিয়ে দেখলাম মা অঝরে কাঁদছেন, বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, আর মাফি দুহাত দিয়ে মুখ ঢেকে কাঁদছে। আমি চোখ বন্ধ করে মনে মনে একটা প্রতিজ্ঞা করলাম, যেদিন ফিরবো সেদিন আর কেউ আমাকে চোর বলবে না, সেদিন সবাই আমার পরিচয় জানবে। আমি রায়হান, একজন সফল মানুষ। কিন্তু আমি তখনও জানতাম না আমার সামনে অপেক্ষা করছে আরো বড় সংগ্রাম। কারণ ঢাকা পৌঁছানোর পরে এমন একজন মানুষের সঙ্গে আমার দেখা হবে যিনি আমার পুরো জীবনটা বদলে দেবেন। বাসটা ধীরে ধীরে গ্রামের সীমানা পেরিয়ে এগিয়ে যাচ্ছিল। আমি জানালার পাশে বসে আছি, চোখের পানি মুছে ফেলেছি। কারণ একটা জিনিস আমি বুঝে গিয়েছিলাম, যে মানুষ কাঁদতে কাঁদতে সামনে এগোয় সে কখনো সফল হতে পারে না। আমাকে শক্ত হতে হবে, খুব শক্ত। কারণ আমার সামনে শুধু একটাই লক্ষ্য, একদিন নিজের সম্মান ফিরে আনা। 6 ঘন্টা পর বাস ঢাকায় পৌঁছালো। আমি আগে কোনোদিন ঢাকায় আসিনি। চারদিকে শুধু মানুষ আর মানুষ, গাড়ির হর্ন, রিক্সার শব্দ, ব্যস্ত রাস্তা। মনে হচ্ছিল আমি যেন অন্য এক পৃথিবীতে চলে এসেছি। আমার পকেটে মাত্র 3,000 টাকা। এই টাকাটা দিয়ে আমাকে নতুন জীবন শুরু করতে হবে। আমি একটা ছোট্ট হোটেলে গিয়ে এক রাতের জন্য একটা রুম নিলাম। রুমটা খুব ছোট, একটা খাট, একটা টেবিল আর একটা পুরোনো ফ্যান। তবু আমার কাছে মনে হচ্ছিল এটাই এখন আমার পুরো পৃথিবী। পরদিন সকাল আমি কাজ খুঁজতে বের হলাম। একটা দোকানেও গেলাম। ভাই, কোনো কাজ হবে এখানে? দোকানদার আমার দিকে তাকিয়ে বলল, অভিজ্ঞতা আছে? না। তাহলে কাজ হবে না। আমি চুপচাপ বেরিয়ে এলাম। তারপর আরেকটা দোকান, সেখানেও একই উত্তর। দুপুর পর্যন্ত প্রায় 10টা জায়গায় ঘুরলাম, কিন্তু কেউ কাজ দিল না। আমার পকেটের টাকাও ধীরে ধীরে কমে যাচ্ছে। বিকেলের দিকে খুব ক্ষুধা লাগলো। রাস্তার পাশে একটা হোটেলে ঢুকে মাত্র 20 টাকার ভাত খেলাম। খেতে খেতে ভাবছিলাম, গ্রামে থাকলে অন্তত মা নিজের হাতে তো খাওয়াতেন, আর এক গ্লাস পানি বাড়িয়ে দেওয়ার জন্য কেউ নেই। ঠিক তখনই একজন ভদ্রলোক আমার সামনে এসে বসলেন। বয়স প্রায় 60, পরিপাটি পোশাক, চোখে চশমা। তিনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর হাসি মুখে বললেন, বাবা, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। জি, একটু সমস্যায় আছি। যদি কিছু মনে না করো বলতে পারো, হয়তো সাহায্য করতে পারবো। আমি প্রথমে চুপ করে রইলাম। অচেনা একজন মানুষকে নিজের কষ্ট বলতে ইচ্ছে করছিল না, কিন্তু কেন জানি তার মুখটা খুব আপন মনে হচ্ছিল। আমি সব খুলে বললাম না, শুধু বললাম কাজ খুঁজছি, কিন্তু পাচ্ছি না। তিনি মুচকে এসে বললেন, পড়াশোনা কতদূর? অনার্স প্রথম বর্ষে পড়তাম, কিন্তু আর পড়া হয়নি। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ইংরেজি বলতে পারো? অল্প পারি। তিনি মাথা নেড়ে বললেন, আমি লন্ডনে থাকি, ব্যবসা করি। বাংলাদেশে কয়েকদিনের জন্য এসেছি। আমার অফিসে একজন সৎ আর পরিশ্রমী ছেলে দরকার। তুমি কি কাজ করবে? আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এত বড় সুযোগ, কিন্তু আপনি তো আমাকে চেনেনও না। তিনি হালকা হেসে বললেন, মানুষের চোখ অনেক সময় পরিচয়পত্রের চেয়েও বড় পরিচয় দেয়। তোমার চোখে আমি সততা দেখেছি। কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। কতদিন পর কেউ আমাকে সৎ বলল। আমার চোখ ভিজে উঠল। আমি নিচু গলায় বললাম, সবাই আমাকে চোর বলেছে, আপনি কেন বিশ্বাস করলেন? ভদ্রলোক গভীরভাবে আমার দিকে তাকিয়ে বললেন, কারণ আমি নিজেও একদিন মিথ্যা অপবাদের শিকার হয়েছিলাম। তোমার কষ্টটা আমি বুঝি। আমি নিজেকে সামলাতে পারলাম না। আমার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো।
ভদ্রলোক টেবিলের উপর একটা ভিজিটিং কার্ড রেখে বললেন, কাল সকাল 10টায় এই ঠিকানায় চলে এসো। পাসপোর্ট থাকলে নিয়ে আসবে, কেমন? আমি কার্ডটা হাতে নিয়ে অবাক হয়ে পড়লাম। কার্ডে বড় বড় অক্ষরে লেখা, রহমান গ্রুপ অফ কোম্পানি, লন্ডন, ইউকে। আমার হাত কাঁপতে লাগলো। আমি কি সত্যি লন্ডনে যাওয়ার সুযোগ পেতে চলেছি, নাকি এটাও ভাগ্যের আরেকটা নতুন পরীক্ষা? সারা রাত আমার চোখে ঘুম ছিল না। বারবার বড় লোকের দেওয়া ভিজিটিং কার্ডটা হাতে নিয়ে দেখছিলাম, রহমান গ্রুপ অফ কোম্পানি, লন্ডন। আমি নিজেকে প্রশ্ন করছিলাম, এটা কি সত্যি আমার জীবনের নতুন শুরু, নাকি আবার কোনো নতুন বিপদ? কিন্তু পরক্ষণে বাবার কথাটা মনে পড়ল। আল্লাহ যখন একটা দরজা বন্ধ করেন, তখন আরেকটা দরজা খুলে দেন। আমি সিদ্ধান্ত নিলাম, একবার চেষ্টা করে দেখব। পরদিন সকাল, ফজরের নামাজ পড়ে গোসল করলাম। মা যে শার্টটা ঈদের সময় কিনে দিয়েছিল, সেটাই পরে নিলাম। ব্যাগে আমার সব কাগজপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম। ভদ্রলোকের দেওয়া ঠিকানায় পৌঁছাতে প্রায় 1 ঘন্টা লাগলো। সামনে বিশাল ভবন, গেটে বড় অক্ষরে লেখা, রহমান গ্রুপ, বাংলাদেশ অফিস। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ভবনটার দিকে তাকিয়ে রইলাম। জীবনে এত বড় অফিস আগে কখনো দেখিনি। হঠাৎ একজন নিরাপত্তারক্ষী আমার সামনে এসে বললেন, কাকে চান? আমি ভদ্রলোকের ভিজিটিং কার্ডটা দেখিয়ে বললাম, আমাকে আজ সকাল 10টায় আসতে বলেছেন। তিনি কার্ডটা দেখে সঙ্গে সঙ্গে সম্মান দিয়ে বললেন, জি স্যার, ভেতরে আসুন। আমি অবাক হয়ে তার সঙ্গে ভেতরে ঢুকে পড়লাম। রিসেপশনে বসতেই একজন কর্মচারী এসে বললেন, স্যার আপনার জন্য অপেক্ষা করতেছেন। আমি তার পেছন পেছন উপরে উঠলাম। বড় একটা কক্ষে ঢুকতে দেখি গতকালে সেই ভদ্রলোক জানালার পাশে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে তিনি হাসলেন। এসো রায়হান। আমি সালাম দিলাম। তিনি সালামের উত্তর দিয়ে বসতে বললেন। তারপর কিছুক্ষণ আমার কাগজপত্র দেখলেন। তোমার রেজাল্ট খারাপ না, পড়াশোনাও চালিয়ে যেতে পারবে। আমি চুপ করে শুনছিলাম। তিনি আবার বললেন, তোমার পাসপোর্ট আছে? আমি মাথা নিচু করে বললাম, না স্যার, কখনো করার প্রয়োজন হয়নি। তিনি মুচকি এসে বললেন, তাহলে আজ থেকেই পাসপোর্টের কাজ শুরু হবে। সব খরচ আমার কোম্পানি বহন করবে। আমি বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইলাম। কিন্তু স্যার, আমি তো আপনার জন্য কিছুই করিনি। আপনি আমার জন্য এত কিছু করছেন কেন? ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর ধীরে ধীরে বললেন, কারণ অনেক বছর আগে আমিও তোমার জায়গায় ছিলাম। একজন মানুষ আমাকে সুযোগ দিয়েছিল। আজ সেই ঋণ শোধ করার সময় এসেছে। আমার চোখ ভিজে উঠল। আমি উঠে দাঁড়িয়ে বললাম, আমি কথা দিচ্ছি, জীবনে কোনোদিন আপনার বিশ্বাস ভাঙব না। তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, আমি তোমার পরিশ্রম চাই, বাকি সব আমি দেখব। পরবর্তী কয়েক সপ্তাহ খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে গেল। পাসপোর্ট তৈরি হলো, ভিসার জন্য আবেদন করা হলো। আমি মাঝে মাঝে অবিশেষে ছোটখাটো কাজও করতাম। সেখানে সবাই আমাকে খুব ভালোবাসতো। কিন্তু রাত হলে গ্রামের কথা মনে পড়তো, মায়ের কথা, বাবার কথা আর মাফির কথা। অনেকবার ইচ্ছে হয়েছে ফোন করি, কিন্তু নিজেকে থামিয়ে নিয়েছি। আমি চাইনি যে মানুষ আমার নির্দোষ নিয়ে সন্দেহ করেছিল তার সামনে দুর্বল হয়ে পড়তে। একদিন বিকেল অফিসের কাজ করছি, হঠাৎ ভদ্রলোক আমাকে নিজের কক্ষে ডাকলেন। আমি ভেতরে ঢুকতেই তিনি একটা খাম আমার হাতে দিলেন। খুলে দেখো। আমি খাম খুলতে হাত কেঁপে উঠল। ভেতরে একটা বিমান টিকিট, গন্তব্য ঢাকা থেকে লন্ডন, আর একটা কাগজ, ওয়ার্ক পারমিট। আমি অবিশ্বাসের চোখে তার দিকে তাকালাম। স্যার, এটা কি সত্যি? তিনি এসে বললেন, অভিনন্দন রায়হান, আগামী শুক্রবার তুমি আমার সঙ্গে লন্ডন যাচ্ছ। আমি নিজেকে সামলাতে পারলাম না। আটকে রাখা চোখের জল গড়িয়ে পড়ল। একটা মিথ্যা অপবাদ আমাকে গ্রাম ছাড়তে বাধ্য করেছিল, আর আজ আল্লাহ আমার জন্য এমন একটা পথ খুলে দিলেন যা আমি কোনোদিন কল্পনা করিনি। কিন্তু আমি তখনও জানতাম না, লন্ডনে পৌঁছে আমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। কারণ সেখানে শুধু নতুন জীবন নয়, আমার জন্য অপেক্ষা করছিল এমন একজন মানুষ যার সঙ্গে দেখা হওয়ার পর আমার ভাগ্য পুরোপুরি বদলে যাবে। বিমান টিকিটটাও হাতে নিয়ে আমি অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছিল সবকিছু যেন স্বপ্ন। একটা সময় গ্রামের মানুষ আমাকে চোর বলে অপমান করেছিল, আজ সে আমি লন্ডনে যাচ্ছি। আল্লাহর রহমত কত অদ্ভুত। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে মুচকি এসে বললেন, কি ভাবছো রায়হান? আমি চোখের পানি মুছে বললাম, স্যার, আমি কখনো ভাবিনি আমার মতো একজন গরিব ছেলের ভাগ্যে বিদেশ লেখা থাকবে। তিনি শান্ত গলায় বললেন, মনে রেখো, বিদেশ মানুষকে বড় করে না, পরিশ্রম মানুষকে বড় করে। লন্ডনে গিয়ে যদি পরিশ্রম করতে পারো তাহলেই সফল হবে। ইনশাআল্লাহ স্যার, আমি আপনাকে কোনোদিন নিরাশ করব না। লন্ডনে যাওয়ার আগে আমার একটা ইচ্ছে ছিল, একবার মা বাবার সঙ্গে দেখা করা। আমি ভদ্রলোকের কাছে 2 দিনের ছুটি চাইলাম। তিনি হাসি মুখে বললেন, অবশ্যই,
বাবা মায়ের দোয়া নিয়েই যেও, ওটাই তোমার সবচেয়ে বড় শক্তি। পরদিন সকালে আমি গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 1 সপ্তাহ পর আবারও নিজের গ্রামে ফিরছি। বাস থেকে নেমে বুকটা কেঁপে উঠল। সবকিছু আগের মতোই আছে, সেই কাঁচা রাস্তা, সেই বটগাছ, সেই চায়ের দোকান, কিন্তু মানুষের চোখের দৃষ্টি বদলে গেছে। কেউ আমাকে দেখে অবাক, কেউ আবার মুখ ফিরিয়ে নিল। আমি কারো দিকে তাকালাম না, সোজা বাড়ির দিকে হাঁটতে লাগলাম। বাড়ির উঠোনে ঢুকতেই মা আমাকে দেখে দৌড়ে এলেন। রায়হান, বাবা, আমার ছেলে এসেছে। মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমি মায়ের মাথায় হাত রেখে বললাম, কেঁদো না মা, আমি ভালো আছি। বাবা ঘর থেকে বেরিয়ে এলেন, তার চোখে আনন্দের জল। কেমন আছিস বাবা? আমি বাবার পাছয়ে সালাম করলাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তারপর আমি ব্যাগ থেকে বিমান টিকিটটা বের করে বাবার হাতে দিলাম। বাবা অবাক হয়ে পড়লেন। এটা কি? বাবা, আমি লন্ডনে যাচ্ছি। বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর চোখ মুছে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ছেলের জন্য একটা রাস্তা খুলে দিয়েছেন। মা আবার কেঁদে ফেললেন। এত দূরে চলে যাবি, কবে আবার তোকে দেখবো? আমি মায়ের হাত ধরে বললাম, খুব শীঘ্রই ফিরবো মা। তবে যেদিন ফিরবো সেদিন মাথা উঁচু করে ফিরবো। সেদিন রাতে আমরা অনেক গল্প করলাম। অনেকদিন পর মায়ের হাতে রান্না করা খাবার খেলাম। মনে হচ্ছিল এই মুহূর্তটা যদি থেমে যেত, কিন্তু ভাগ্য কাউকে থামতে দেয় না। পরদিন সকাল আমি আবারও ঢাকার উদ্দেশ্যে বের হব। ঠিক তখনই বাড়ির সামনে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো, মাফির কণ্ঠ। আমি ধীরে ধীরে বাইরে এলাম। মাফি দাঁড়িয়ে আছে। আজ তার মুখে কোনো হাসি নেই, চোখ দুটো লাল, মনে হচ্ছে অনেক কেঁদেছে। সে আস্তে করে বলল, শুনেছি তুমি বিদেশে চলে যাচ্ছ। হ্যাঁ। মাফি কিছুক্ষণ চুপ থেকে বলল, এত দূরে চলে গেলে আমাকে একবারও মনে পড়বে না? কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না, তাদের শুধু জীবন থেকে দূরে সরিয়ে রাখতে হয়। কথাটা শুনে মাফির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে কাঁপা গলায় বলল, যদি কোনোদিন জানতে পারো তুমি নির্দোষ ছিলে, তাহলে কি আমাকে ক্ষমা করবে? আমি কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে রইলাম। ক্ষমা করা খুব সহজ, কিন্তু ভেঙে যা বিশ্বাস জোড়া লাগানো খুব কঠিন। আমার কথায় মাফিয়া নিজেকে সামলাতে পারল না। সে মুখ ঢেকে কাঁদতে লাগলো। আমি আর দাঁড়ালাম না, কারণ আমি জানতাম আজ যদি আরো 1 মিনিট দাঁড়াই তাহলে হয়তো আমার পক্ষে চলে যাওয়া অসম্ভব হয়ে যাবে। আমি ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম। পেছন থেকে শুধু মাফির কান্নার শব্দ ভেসে আসছিল। সেই কান্না বুকের ভিতর তীব্র ব্যথা তৈরি করলেও আমি আর ফিরে তাকাইনি। 2 দিন পর ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর। জীবনে প্রথমবার বিমানে উঠব। আমার বুকের ভেতর উত্তেজনা আর অজানা এক ভয় একসঙ্গে কাজ করছে। ভদ্রলোক আমার পাশে এসে দাঁড়ালেন। ভয় লাগছে? একটু। তিনি এসে বললেন, আজ থেকে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু। পেছনে সব কষ্ট ভুলে যাও। আমি বিমানবন্দরের কাছের দেয়াল দিয়ে শেষবারের মতো বাংলাদেশের আকাশের দিকে তাকালাম। মনে মনে বললাম, আমি আবার ফিরব, তবে অপমানিত রায়হান হয়ে নয়, সম্মানিত হয়ে। ঠিক তখনই বিমানে ওঠার ঘোষণা ভেসে এলো। আমি গম্ভীর একটা শ্বাস নিয়ে সামনের দিকে পা বাড়ালাম। বিমানটা ধীরে ধীরে আকাশে উঠল। আমি জানালার পাশে সিটে বসে নিচের দিকে তাকিয়ে রইলাম। ধীরে ধীরে বাংলাদেশটা ছোট হয়ে আসছে। আমার চোখ ভিজে উঠল। মনে মনে বললাম, আল্লাহ, আমি যাচ্ছি, জানি না সামনে কি আছে, শুধু একটা জিনিস চাই, যেদিন ফিরবো সেদিন যেন কেউ আমাকে চোর না বলে। প্রায় 12 ঘন্টা দীর্ঘ যাত্রা শেষে বিমানটা লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করলো। জানালা দিয়ে বাইরে তাকাতে অবাক হয়ে গেলাম। চারদিকে বিশাল বিশাল ভবন, শৃঙ্খলাবদ্ধ যানবাহন, ঠান্ডা আবহাওয়া, সবকিছু যেন সিনেমার দৃশ্য। বিমান থেকে নামতেই হিমশীতল বাতাস শরীরে লাগলো। আমি অনিচ্ছাকৃতভাবে কেঁপে উঠলাম। কেমন লাগছে? মনে হচ্ছে আমি অন্য এক পৃথিবীতে চলে এসেছি। তিনি হেসে বললেন, এটাই এখন তোমার নতুন পৃথিবী। চলো, অনেক কাজ বাকি। ইমিগ্রেশনের সব আনুষ্ঠানিকতা শেষ করে আমরা বাইরে এলাম। একটা কালো রঙের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল। ড্রাইভার সম্মান দিয়ে দরজা খুলে দিল। আমি অবাক হয়ে সবকিছু দেখছিলাম। গাড়ি শহরের ভিতর দিয়ে গিয়ে চলল। রাস্তার দুপাশে সারি সারি আলোকিত ভবন, লাল ডাবল ডেকার বাস, টেমস নদীর উপর সেতু, সবকিছু এত সুন্দর যে চোখ সরাতে পারছিলাম না। কিন্তু এই সৌন্দর্যের মাঝেও আমার বুকের ভেতরে একটা শূন্যতা ছিল। মায়ের কথা মনে পড়ছিল, বাবার কথা মনে পড়ছিল, আর মাফির সে কান্না ভেজা মুখটা। প্রায় 40 মিনিট পর আমরা একটা বিশাল ভবনের সামনে পৌঁছালাম। বড় অক্ষরে লেখা, রহমান গ্রুপ ইন্টারন্যাশনাল। আমি বিস্ময় ভবনটার দিকে তাকালাম। স্যার, এটা কি আপনার কোম্পানি? ভদ্রলোক মৃদু এসে বললেন, হ্যাঁ, আজ থেকে তুমিও এই পরিবারের একজন। আমার বুকটা কেমন যেন করে উঠল। গ্রামের অপমানিত ছেলেটা আজ লন্ডনের একটা আন্তর্জাতিক কোম্পানির সামনে দাঁড়িয়ে। আল্লাহ সত্যি মহান।
অফিসে ঢুকতেই সবাই ভদ্রলোককে সম্মান জানালো। তিনি সবাইকে বললেন, এ হচ্ছে রায়হান, আজ থেকে আমাদের সঙ্গেই কাজ করবে। সবাই হাসি মুখে আমাকে স্বাগত জানালো। কিন্তু একজন যুবক দূর থেকে কেমন যেন সন্দেহ চোখে আমার দিকে তাকিয়েছিল। আমি বিষয়টা গুরুত্ব দিলাম না। তারপর ভদ্রলোক আমাকে একটা ছোট্ট কিন্তু সুন্দর ফ্ল্যাটে নিয়ে গেলেন। আপাতত তুমি এখানে থাকবে, ভাড়া নিয়ে চিন্তা করতে হবে না, সব কোম্পানি দেবে। স্যার, আমি কিভাবে আপনার এই ঋণ শোধ করব? তিনি হাসলেন। সফল হয়ে এটাই আমার প্রাপ্য। সন্ধ্যায় আমি একা বারান্দায় দাঁড়িয়ে লন্ডনের আকাশ দেখছিলাম। দূরে আলো ঝলমল করছে, নিচে ব্যস্ত রাস্তা। হঠাৎ পকেট থেকে মাপের দেওয়া ছোট্ট ডায়েরিটি বেরিয়ে এলো। এতদিন আমি সেটা খোলার সাহস করিনি। আজ কেন জানি না মনে হলো খুলে দেখি। আমি ধীরে ধীরে প্রথম পাতাটা খুললাম। সেখানে সুন্দর হাতের লেখা, রায়হান, যদি কোনোদিন আমার উপর রাগ করে অনেক দূরে চলে যাও, তবু একটা কথা বিশ্বাস করবে, আমি চাই তুমি পৃথিবীর সবচেয়ে সফল মানুষ হও। আর যদি কোনোদিন আমি তোমাকে ভুল বুঝে থাকি, তাহলে আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাকে সেই ভুলের শাস্তি দেন। লেখাগুলো পড়ে আমার চোখ ঝাপসা হয়ে গেল। আমি ডায়েরিটা বুকে চেপে ফিসফিস করে বললাম, যদি সেদিন এই কথাগুলো বলতে, তাহলে হয়তো আমি দেশ ছেড়ে চলে আসতাম না। ঠিক তখন আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল, স্যার। আমি দ্রুত ফোন ধরলাম। জি স্যার। ওপাশ থেকে ভদ্রলোকের কণ্ঠ ভেসে এলো, রায়হান, আগামীকাল সকাল 8টায় অফিসে চলে এসো, তোমার জীবনের প্রথম বড় দায়িত্বটা দিতে চাই। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বললাম, ইনশাআল্লাহ স্যার, আমি সময় মতো পৌঁছে যাব। ফোনটা কেটে গেল। লন্ডনে আমার দ্বিতীয় সকাল। ঘড়িতে তখন সকাল 7টা। আমি অনেক আগেই ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিয়েছি। জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছি। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ঠান্ডা বাতাসে পুরো শহরটা আরো সুন্দর লাগছে। কিন্তু আজ আমার বুকের ভিতর অন্যরকম একটা উত্তেজনা। আজ স্যার আমাকে প্রথম বড় দায়িত্ব দেবেন। আমি আয়নায় নিজের দিকে তাকিয়ে আস্তে করে বললাম, আজ থেকে আর পেছনে তাকানো নয়, এগিয়ে যেতে হবে। ঠিক সকাল 8টায় আমি অফিসে পৌঁছে গেলাম। রিসেপশনে সবাই আমাকে দেখে হাসি মুখে শুভেচ্ছা জানালো। আমি সোজা স্যারের কেবিনে গেলাম। দরজায় নক করতে ভেতর থেকে কণ্ঠ ভেসে এলো, কাম ইন। আমি ভেতরে ঢুকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো। আমি বসতেই তিনি একটা ফাইল আমার দিকে এগিয়ে দিলেন। আজ থেকে তুমি আমাদের এক্সপোর্ট ডিপার্টমেন্টে কাজ করবে। প্রথমে সবকিছু শিখবে, তারপর ধীরে ধীরে বড় দায়িত্ব পাবে। আমি সম্মানের সঙ্গে ফাইলটা হাতে নিলাম। ঠিক তখনই দরজায় নক পড়ল। একজন যুবক ভিতরে ঢুকলো। স্মার্ট পোশাক, মুখে আত্মবিশ্বাস, কিন্তু চোখে কেমন যেন অহংকার। ভদ্রলোক বললেন, রায়হান, এ হচ্ছে আরমান, আমাদের সিনিয়র ম্যানেজার। আজ থেকে ও তোমাকে কাজ শিখিয়ে দেবে। আসসালামু আলাইকুম। আরমান কোনো উত্তর দিল না, শুধু ঠান্ডা চোখে আমার দিকে তাকিয়ে রইল। তারপর স্যারের দিকে তাকিয়ে বলল, স্যার, এত বড় দায়িত্ব একটা নতুন ছেলেকে দিচ্ছেন? ভদ্রলোক শান্ত গলায় বললেন, সবাই একদিন নতুন ছিল আরমান, ওকেও সুযোগ দাও। আরমান জোর করে একটা হাসি দিল। কিন্তু আমি বুঝতে পারলাম লোকটা আমাকে পছন্দ করেনি। আরমান আমাকে পুরো অফিস ঘুরিয়ে দেখাতে লাগলো, সবকিছু বুঝিয়ে দিচ্ছিল, কিন্তু তার কথাবার্তায় কেমন যেন অবহেলা। শোনো, এটা লন্ডন, এখানে ভুল করলে কেউ ক্ষমা করে না, তাই বেশি চালাকি দেখানোর চেষ্টা করো না। আমি শুধু শিখতে চাই। সে ঠোঁট বাঁকিয়ে এসে বলল, দেখা যাবে। দুপুরের দিকে আমাকে একটা গুরুত্বপূর্ণ ফাইল দিয়ে বলা হলো, এটা পাশের কনফারেন্স রুমে পৌঁছে দিতে হবে। আমি সাবধানে ফাইলটা নিয়ে হাঁটছিলাম। ঠিক তখনই সামন থেকে আরমান এসে ধাক্কা দিল। ফাইলটা হাত থেকে পড়ে গেল। সব কাগজ মেঝেতে ছড়িয়ে পড়ল। আমি দ্রুত কাগজগুলো তুলতে লাগলাম। আরমান বিরক্ত মুখে বলল, এত অসাবধান হলে এখানে টিকতে পারবে না। আমি ক্ষমা চাইলাম, যদিও ভুলটা আমার ছিল না। বিকেলে স্যার আমাকে ডাকলেন। আমি কেবিনে ঢুকতে দেখলাম স্যারের মুখটা খুব গম্ভীর। টেবিলের উপর সেই ফাইলটা রাখা। তিনি ধীরে ধীরে বললেন, রায়হান, এই ফাইল থেকে একটা গুরুত্বপূর্ণ কাগজ নেই। কি? অসম্ভব, আমি তো সব কাগজ তুলে দিয়েছিলাম। ঠিক তখনই আরমান বলল, স্যার, আমি তো আগেই বলেছিলাম নতুন ছেলেদের এত বড় দায়িত্ব দেওয়া ঠিক না। আমি তাড়াতাড়ি করে বললাম, স্যার, আমি সত্যি বলছি, আমি কোনো কাগজ হারাইনি। ভদ্রলোক আমার চোখের দিকে তাকিয়ে বললেন, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু কাগজটা খুঁজে বের করতেই হবে। এই কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। আবার একটা গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেল। তার সন্দেহের তীর ঘুরে এলো আমার দিকেই। এক মুহূর্তের জন্য গ্রামের সেই দিনের কথা মনে পড়ে গেল। গহনার বাক্স, অপবাদ, চোর। মনে মনে বললাম, না, এবার আমি ভাঙবো না, এবার আমি সত্যিটা বের করব।
কারণ দ্বিতীয়বার আমি কোনো মিথ্যা অপবাদের শিকার হব না। ঠিক তখন অফিসে সিসিটিভি রুম থেকে একজন কর্মচারী দৌড়ে এসে বলল, স্যার, ক্যামেরার এমন কিছু দেখা গেছে যেটা দেখলে সবাই অবাক হয়ে যাবেন। ঘরের সবাই একসঙ্গে সিসিটিভি রুমের দিকে তাকালো, আর আমারও বুকের ধুকপুকানি আরো বেড়ে গেল। সিসিটিভি রুমের সামনে পুরো অফিসেই সবাই দাঁড়িয়ে। আমার বুকের ধুকপুকানি যেন থামছেই না। এক মুহূর্তের জন্য মনে হলো আবার কি আমার জীবনটা আগের মতো অন্ধকার হয়ে যাবে। ভদ্রলোক শান্ত গলায় বললেন, ফুটেজটা চালাও। কর্মচারী ভিডিও চালু করলো। স্ক্রিনে দেখা গেল আমি ফাইল হাতে নিয়ে করিডোর দিয়ে হাঁটছি। তারপর হঠাৎ আরমান আমার সামনে এসে ধাক্কা দিল। ফাইলটা নিচে পড়ে গেল। আমি নিচে এসব কাগজ তুলে আবারও ফাইলে ভরে নিলাম। ভিডিওটা এখানেই শেষ হয়ে গেল না। আমি চলে যাওয়ার কয়েক সেকেন্ড পর আরমান আবার সেই জায়গায় ফিরে এলো। সে চারদিকে তাকালো। কেউ নেই দেখে মেঝেতে পড়ে থেকে একটা কাগজ তুলে নিজের কোটের ভিতরে লুকিয়ে ফেললো। ঘরের ভিতর মুহূর্তে নীরবতা নেমে এলো। আমি হতভম্ব স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। ভদ্রলোক ধীরে ধীরে আরমানের দিকে তাকালেন। আরমান, এটার ব্যাখ্যা কি? আরমানের মুখের রং মুহূর্তেই বদলে গেল। সে তোতলাতে লাগলো। স্যার, আমি আসলে ভদ্রলোক আবার কঠোর গলায় বললেন, সত্যি বলো। আরমান মাথা নিচু করে ফেললো। কয়েক সেকেন্ড পরে ধীরে ধীরে পকেট থেকে সে কাগজটা বের করলো। স্যার, আমি ইচ্ছা করেই লুকিয়েছিলাম। আমি ভাবছিলাম ওকে ভুল প্রমাণ করতে পারলে কোম্পানিতে ওর জায়গা হবে না। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। জীবনে দ্বিতীয়বার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হলো, কিন্তু এবার আল্লাহ আমাকে একা ছেড়ে দেননি। সত্যিটা সবার সামনে চলে এসেছে। ভদ্রলোক রাগে গম্ভীর হয়ে বললেন, তুমি শুধু একজন সহকর্মীর সঙ্গে অন্যায় করনি, তুমি পুরো কোম্পানির বিশ্বাস ভেঙেছো। আজ থেকে তুমি সাময়িক বরখাস্ত। বিষয়টা বোর্ড সিদ্ধান্ত নেবে। আমার মাথা নিচু করে কেবিন থেকে বেরিয়ে গেল। ঘরের সবাই আমার দিকে তাকিয়েছিল। আমি শুধু নিঃশ্বাস ফেললাম। মনে মনে বললাম, আলহামদুলিল্লাহ, আজ অন্তত কেউ আমাকে চোর বলল না। সবাই চলে যাওয়ার পর ভদ্রলোক আমাকে নিজের কেবিনে ডাকলেন। আমি ভেতরে ঢুকতেই তিনি উঠে এসে আমার কাঁধে হাত রাখলেন। কষ্ট পেয়েছো? আমি হালকা এসে বললাম, আজকের ঘটনাটা আমাকে অনেক আগের কথা মনে করিয়ে দিল স্যার। তখন একটা জিনিস আমার ব্যাগে পাওয়া গিয়েছিল, কিন্তু সেদিন কোনো সিসিটিভি ছিল না। কেউ সত্যটা দেখেনি। তিনি গভীরভাবে আমার দিকে তাকিয়ে বললেন, আল্লাহ কখনো অন্যায়কে চিরদিন টিকিয়ে রাখেন না। আজকের এই ঘটনাটা তোমাকে একটা শিক্ষা দিল। সত্যকে সময় লাগে, কিন্তু সত্য হারে না। আমি মাথা নিচু করে বললাম, আমি আর কখনো দুর্বল হব না স্যার। সেদিন সন্ধ্যা অফিস থেকে বের হয়ে টেমস নদীর পাড়ে গিয়ে দাঁড়ালাম। হালকা বাতাস বইছে। পকেট থেকে মাফিতেও ডায়েরিটা বের করলাম। ডায়েরির শেষ পাতায় ছোট্ট একটা শুকনো শিউলি ফুল চাপা ছিল। ফুলটা দেখে গ্রামের বাড়ির কথা মনে পড়ে গেল। মায়ের লাগানো শিউলি গাছ, ভোরবেলা ফুল কোরানো স্মৃতি, আর মাপের সে নিষ্পাপ হাসি। আমি নিজের অজান্তে বললাম, তুমি কি কখনো জানতে পারবে আমি সত্যিই নির্দোষ ছিলাম? ঠিক তখনই ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মা। আমি দ্রুত ফোন ধরলাম। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম বাবা, কেমন আছিস? ভালো আছি মা, তোমরা কেমন আছো? মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, বাবা, আজ গ্রামের বাজারে একটা কথা শুনলাম। কি কথা? মায়ের কণ্ঠ কেঁপে উঠল। শুনলাম যে গয়নার জন্য তোকে চোর বলা হয়েছিল, সেই ঘটনা নিয়ে নাকি আবার নতুন করে কথা উঠেছে। কেউ একজন বলেছে আসল সত্যিটা নাকি এতদিন চাপা ছিল। আমি মুহূর্তে সোজা হয়ে দাঁড়ালাম। আমার বুকের ভেতরটা জোরে ধুকপুক করতে লাগলো। এতদিন পর আবার সেই ঘটনার কথা কেন উঠলো? কে সত্যিটা জানে? আর সে কি সত্যি আমার নির্দোষের প্রমাণ নিয়ে সামনে আসতে চলেছে? মায়ের কথাটা শুনে আমার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। হাতটা অজান্তে কাঁপছে। এতদিন আমাকে এই প্রশ্নটা তাড়া করেছে। আমি যদি নির্দোষ হই তাহলে সত্যিটা বের হবে। আজ মা হঠাৎ বলছেন গ্রামে নাকি সেই ঘটনা নিয়ে আবারও কথা উঠেছে। মা, কি হয়েছে সব খুলে বলো। মা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, ঠিক কি হয়েছে আমি জানি না বাবা। আজ বাজারে গিয়েছিলাম, সেখানে কয়েকজন বলছিল তোর মামার বাড়ির সেই গয়নার ঘটনার আসল রহস্য নাকি একদিন বের হবে। কেউ একজন নাকি অনেক কিছু জানে। আমি চুপ হয়ে গেলাম। কে জানে? সেটা কেউ বলেনি। তুই চিন্তা করিস না, আল্লাহ আছেন, তিনি একদিন সব ঠিক করে দিবেন। ইনশাআল্লাহ মা। ফোনটা কেটে গেল। আমি অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আজ প্রথমবার মনে হলো আল্লাহ হয়তো আমার দোয়া শুনতে শুরু করেছেন। পরদিন সকাল অফিসে পৌঁছাতে সবাই আমাকে অভিনন্দন জানাতে লাগলো। গতকালের ঘটনার পর আমার প্রতি সবার সম্মান আরো বেড়ে গেছে। একজন কর্মচারী হাসতে হাসতে বললেন, আমরা জানতাম আপনি এমন মানুষ নন। আমি শুধু মুচকে হাসলাম, কারণ মানুষের বিশ্বাস হারানোর কষ্ট আমি খুব ভালো করেই জানি। ঠিক তখনই ভদ্রলোক আমাকে নিজের কেবিনে ডাকলেন।
আমি ভেতরে ঢুকে দেখলাম টেবিলের উপর অনেকগুলো ফাইল রাখা। তিনি হাসি মুখে বললেন, রায়হান, আজ থেকে তোমাকে শুধু কর্মচারী হিসাবে নয়, একজন দায়িত্বশীল মানুষ হিসাবে দেখতে চাই। কি করতে হবে স্যার? তিনি একটা ফাইল আমার হাতে দিলেন। আগামী সপ্তাহে আমাদের একটা বড় ব্যবসায়িক মিটিং, তুমি আমার সঙ্গে থাকবে। আমি? হ্যাঁ, আমি দেখতে চাই চাপের মধ্যে কিভাবে তুমি সিদ্ধান্ত নাও। আমি আত্মবিশ্বাস নিয়ে বললাম, স্যার আমি চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। তিনি মুচকি এসে বললেন, আমি জানি। সেদিন দুপুর অফিসের ক্যান্টিনে একা বসে খাচ্ছিলাম। হঠাৎ একজন মেয়ে এসে আমার সামনে দাঁড়ালো। বয়স 25-26 হবে, মুখে ভদ্র হাসি। আমি কি এখানে বসতে পারি? অবশ্যই। আমি সারা, ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করি। আপনি নতুন এসেছেন তাই না? জি, আমি রায়হান। সারা এসে বলল, গতকাল ঘটনা, আপনার সাহস দেখে আমি অবাক হয়েছি। অন্য কেউ হলে ভেঙে পড়তো। ভাঙার সময় অনেক আগেই শেষ হয়ে গেছে, এখন শুধু নিজেকে গড়ার সময়। সারা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, আপনার কথাগুলো অন্যরকম মনে হচ্ছে। আপনার জীবনে অনেক কষ্ট আছে। কিছু গল্প বললে মানুষ বিশ্বাস করে না, তাই চুপ থাকাই ভালো। সারা আর কিছু বলল না, শুধু সম্মানের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। সন্ধ্যা অফিস থেকে বেরোয়ার সময় ভদ্রলোক আবারও আমাকে ডাকলেন। তিনি জানালার পাশে তাকিয়েছিলেন। আমি ভেতরে ঢুকতেই বললেন, রায়হান, আজ তোমার জন্য আরেকটা সুখবর আছে। কি স্যার? তিনি টেবিল থেকে একটা খাম তুলে আমার দিকে দিলেন। খাম খুলতেই দেখলাম আমার প্রথম মাসের বেতন। আমি বিস্ময়ে স্থির হয়ে গেলাম। এত বড় অঙ্কের টাকা আমি কোনোদিন একসঙ্গে দেখিনি। আমার চোখ ভিজে উঠল। স্যার, আমি কি সত্যিই টাকার যোগ্য? ভদ্রলোক হেসে বললেন, এটা শুধু তোমার বেতন নয়, এটা তোমার পরিশ্রমের প্রথম সম্মান। আমি খামটা বুকের সঙ্গে চেপে ধরলাম। মনে মনে ভাবলাম, আজই মায়ের জন্য টাকা পাঠাবো, বাবার জন্য নতুন একটা পাঞ্জাবি কিনবো, আর মাফির জন্য। এই প্রশ্নটা মাথায় আসতে আমি থমকে গেলাম। না, যে সম্পর্ক ভেঙে গেছে সেটাকে মনে করে আর কষ্ট বাড়িয়ে লাভ নেই। ঠিক তখন আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল এলো। আমি ফোন ধরতে ওপাশ থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো। রায়হান, আমি কি তোমার সঙ্গে একটু কথা বলতে পারি? কণ্ঠটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। এই কণ্ঠ আমি কোনোদিন বলতে পারবো না, এটা মাফির কণ্ঠ। কিন্তু সে আমার লন্ডনের খবর পেল কিভাবে? মোবাইলটা কানে নিয়ে আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। ওপাশ থেকে কোনো কথা নেই, শুধু কারো নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে। আমি ধীরে ধীরে বললাম, কে বলছেন? ওপাশ থেকে কাপা গলায় উত্তর এলো, আমি মাফি। কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। আগে যে কণ্ঠটা শুনে আমার মুখে হাসি ফুটতো, আর সেই কণ্ঠ শুনে আমার সেই পুরনো ক্ষত আবার জেগে উঠল। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, আমার নম্বর কোথায় পেলে? কিছুক্ষণ চুপ থেকে মাফি বলল, মামার কাছ থেকে। অনেক কষ্ট পেয়েছি। তুমি কি আমার সঙ্গে 5 মিনিট কথা বলবে? আমি জানালার বাইরে তাকিয়ে রইলাম। টেমস নদীর ওপারে সূর্যের আলো পড়েছে, কিন্তু আমার ভেতরে যেন আবার অন্ধকার নেমে এলো। কি কথা? মাফির গলায় কান্না। প্রথমে একটা কথা বলবো, তারপর চাইলে ফোন কেটে দিও। আমি চুপ করে রইলাম। রায়হান, আমি জানি আমার কোনো ক্ষমা পাওয়ার অধিকার নেই, কিন্তু আমি প্রতিদিন নিজের কাছে হেরে যাই। এতদিন পর এসব বলছো কেন? সেদিন তো কিছু বলনি। মাফি কান্না চেপে বলল, কারণ আমি সেদিন ভয় পেয়েছিলাম। পুরো গ্রামের সবাই তোমাকে চোর বলছিল। আমি যদি তোমার পাশে দাঁড়াতাম তাহলে সবাই আমাকেও দোষ দিত। আমি দুর্বল হয়ে গেছিলাম। আমি চোখ বন্ধ করে বললাম, তাহলে ভালোবাসা এতটাই দুর্বল ছিল? ওপাশে দীর্ঘ নীরবতা, তারপর ভাঙা গলায় মাফি বলল, না, দুর্বল ছিলাম আমি, ভালোবাসা না। আমি একটা তিক্ত হাসি দিলাম। তোমার এই নীরবতার মূল্য আমি এখনো দিচ্ছি। মাফি কাঁদতে কাঁদতে বলল, আমি জানি, তাই তো প্রতিদিন আল্লাহর কাছে শুধু একটা দোয়া করি, যেন একদিন সত্যিটা বের হয়, যেন সবাই জানতে পারে তুমি নির্দোষ ছিলে। আমি অবাক হয়ে গেলাম। তুমি এখনো বিশ্বাস করো আমি নির্দোষ? মাফি এক নিঃশ্বাসে বলল, প্রথম দিন থেকেই বিশ্বাস করতাম, কিন্তু বিশ্বাস করার সাহস পাইনি। এই কথাটা শুনে আমার বুকটা মোচড় দিয়ে উঠল। ধীরে ধীরে বললাম, বিশ্বাস ছিল কিন্তু সাহস ছিল না। এই একটা ভুল আমার পুরো জীবন বদলে দিয়েছে। মাফি কোনো উত্তর দিল না, শুধু তার কান্নার শব্দ ভেসে আসছিল। কিছুক্ষণ পর সে বলল, তুমি কি খুব ভালো আছো? আমি জানালার বাইরে তাকিয়ে বললাম, আলহামদুলিল্লাহ, ভালো আছি, কাজ করছি, শিখছি, নিজেকে গড়ছি। মাফি হালকা হাসলো। শুনেছি তুমি এখন লন্ডনে। হ্যাঁ। আমি সবসময় দোয়া করি তুমি যেন সফল হও। আজ শুনে খুব ভালো লাগলো। আমি কয়েক সেকেন্ড চুপ থেকে বললাম, ধন্যবাদ,
হঠাৎ মাফি বলল, একটা প্রশ্ন করব, করো। তুমি কি আমাকে একটুও ঘৃণা করো? প্রশ্নটা শুনে আমি নির্বাক হয়ে গেলাম। অনেকক্ষণ পরে উত্তর দিলাম, না, আমি তোমাকে ঘৃণা করি না। কারণ যাকে একসময় মন থেকে ভালোবেসেছিলাম তাকে ঘৃণা করার শক্তি আমার নেই। কিন্তু আমি আর আগের জায়গায় ফিরে যেতে পারবো না। ওপাশে আবারও নীরবতা। তারপর খুব আস্তে করে মাফি বলল, আমি অপেক্ষা করব যতদিন লাগে। আমি এর কোনো উত্তর দিলাম না। ঠিক তখন অফিস থেকে স্যারের ফোন এলো। আমি বললাম, আমার যেতে হবে, ভালো থেকো। মাফি তাড়াতাড়ি বলল, রায়হান, একটা শেষ কথা। আমি থেমে গেলাম। যদি কোনোদিন সত্যিটা সবার সামনে আসে, তাহলে একবার, শুধু একবার আমার চোখের দিকে তাকিয়ে বলো তুমি আমাকে ক্ষমা করেছো। কথাটা শুনে আমার গলা ভারী হয়ে গেল। আমি কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দিলাম। ফোনটা পকেটে রেখে গম্ভীর শ্বাস নিলাম। জীবনে প্রথমবার মনে হলো কিছু ক্ষত সময় শুকিয়ে যায়, কিছু কিছু ক্ষত মানুষ বেঁচে থাকা পর্যন্ত বুকের ভেতর রক্ত ছড়ায়। ঠিক তখনই স্যারের কেবিনে ঢুকতেই দেখি তিনি খুব চিন্তিত মুখে বসে আছেন। আমাকে দেখিয়ে বললেন, রায়হান, আজই আমাদের স্কটল্যান্ডে যেতে হবে। কোম্পানির একটা বড় সমস্যা হয়েছে, আর এই সমস্যায় সমাধান যদি আমরা না করতে পারি তাহলে কয়েক কোটি পাউন্ডের চুক্তি বাতিল হয়ে যাবে। আমি বুঝতে পারলাম এটাই আমার জীবনের সবচেয়ে বড় ব্যবসায়িক পরীক্ষা হতে চলেছে। স্যারের মুখে এমন উদ্বেগ আমি কখনো দেখিনি। আমি চেয়ারে বসতে তিনি টেবিলের উপর পড়ে থাকা একটা ফাইল আমার দিকে এগিয়ে দিলেন। রায়হান, স্কটল্যান্ডে আমাদের সবচেয়ে বড় ক্লায়েন্ট আজ সকালেই খবর এসেছে। তারা আমাদের সঙ্গে করা প্রায় 25 মিলিয়ন ইউরোর চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। আমি অবাক হয়ে বললাম, কিন্তু কেন স্যার? তিনি দীর্ঘ শ্বাস ফেলে বললেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে গত চালানের কিছু পণ্যের মান ঠিক ছিল না। যদি আমরা আজই তাদের সন্তুষ্ট না করতে পারি তাহলে শুধু এই চুক্তি নয়, ভবিষ্যতের সব ব্যবসাও হারাতে পারি। আমি ফাইলটা মনোযোগ দিয়ে পড়তে লাগলাম। কিছুক্ষণ পর মাথা তুলে বললাম, স্যার, আমরা কি নিশ্চিত ভুলটা আমাদের? তিনি বললেন, না, কিন্তু অভিযোগ প্রমাণ করার দায়িত্ব এখন আমাদের। 1 ঘন্টার মধ্যে আমরা স্কটল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। দীর্ঘ পথ, গাড়ি জানালার বাইরে সবুজ পাহাড় আর বিশাল প্রান্তর। কিন্তু আমার পুরো মন পড়ে আছে ফাইলের ভেতর। আমি বারবার রিপোর্ট করে পড়ছি। হঠাৎ একটা ছোট্ট বিষয় আমার চোখে পড়ল। আমি স্যারের দিকে তাকিয়ে বললাম, স্যার, এই রিপোর্টে একটা তারিখ মিলছে না। তিনি অবাক হয়ে বললেন, কি বলতে চাইছো? আমি ফাইলটা খুলে দেখালাম। অভিযোগ করা হয়েছে যে পণ্যগুলো 12 তারিখে পরীক্ষা করা হয়েছে, কিন্তু আমাদের ডেলিভারি পৌঁছেছে তো 14 তারিখে। তাহলে 12 তারিখে তারা পরীক্ষা করলো কিভাবে? স্যার কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তারপর তার চোখ বড় বড় হয়ে গেল। অসাধারণ, আমি এত বড় ভুলটা খেয়ালই করিনি। দুপুরে আমরা ক্লায়েন্টদের অফিসে পৌঁছালাম। সেখানে বড় একটা মিটিং বসেছে। সবাই খুব গম্ভীর। ক্লায়েন্টের প্রধান কর্মকর্তা কঠিন গলায় বললেন, আমরা আপনাদের সঙ্গে আর কাজ করতে চাই না। আপনাদের পণ্যের মান আমাদের মানদণ্ড পূরণ করেনি। স্যার কিছু বলতে যাচ্ছিলেন। আমি বিনয় স্বরে বললাম, স্যার, আমি কি একটা প্রশ্ন করতে পারি? ভদ্রলোক মাথা নাড়লেন। আমি ক্লায়েন্টের দিকে তাকিয়ে বললাম, আপনারা কি নিশ্চিত যে রিপোর্টটা আমাদের চালানের? তিনি বললেন, অবশ্যই। আমি ফাইলের কাগজটা তার সামনে রেখে বললাম, তাহলে একটা বিষয় বুঝিয়ে বলবেন, আপনারা যে পরীক্ষার তারিখ দিয়েছেন সেটা আমাদের পণ্য পৌঁছানোর 2 দিন আগের। ঘরের ভেতর সবাই একসঙ্গে কাগজটার দিকে তাকালো। কয়েক মুহূর্তের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল। ক্লায়েন্টের কর্মকর্তার মুখে রঙও বদলে গেল। তিনি দ্রুত নিজের সহকারীকে ডেকে বললেন, সব নথি আবার নিয়ে আসো। প্রায় 20 মিনিট ধরে সব কাগজপত্র যাচাই করা হলো। শেষ পর্যন্ত সত্যিটা বেরিয়ে এলো। অভিযোগের রিপোর্টটা ছিল অন্য একটা কোম্পানির। বলবশত সেটা আমাদের ফাইলের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল। ক্লায়েন্টের প্রধান কর্মকর্তা উঠে দাঁড়িয়ে আমার দিকে হাত বাড়িয়ে দিলেন। মিস্টার রায়হান, আমরা আন্তরিকভাবে দুঃখিত। ভুলটা সম্পূর্ণ আমাদের। চুক্তি বাতিলের সিদ্ধান্ত আমরা প্রত্যাহার করছি। শুধু তাই নয়, আমরা আরো 3 বছরের জন্য নতুন চুক্তি করতে চাই। স্যার আনন্দে আমার দিকে তাকালেন। তার চোখে স্পষ্ট গর্ব। মিটিং শেষ হওয়ার পরে গাড়িতে উঠতেই স্যার আমার কাঁধে হাত রাখলেন। আজ তুমি শুধু একটা চুক্তি বাঁচাওনি, আমার 40 বছরের সম্মান রক্ষা করেছো। আমি মাথা নিচু করে বললাম, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি স্যার। তিনি মুচকি এসে বললেন, না রায়হান, আজ থেকে তুমি শুধু আমার কর্মচারী নাও, তুমি আমার সবচেয়ে বিশ্বাসের মানুষ। কথাটা শুনে আমার চোখ ভিজে উঠল। জীবনে প্রথমবার কেউ আমাকে এত বড় বিশ্বাসের মর্যাদা দিল। কিন্তু ঠিক তখনই স্যারের ফোন বেজে উঠল। ফোন রিসিভ করতেই তার মুখের হাসি মিলে গেল। তিনি কয়েক সেকেন্ড চুপ করে থেকে শুধু বললেন, কি বলছো? অসম্ভব। ফোন কেটে তিনি আমার দিকে তাকালেন। তার চোখে স্পষ্ট উদ্বেগ। আমি তাড়াতাড়ি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে স্যার?
তিনি ধীরে ধীরে বললেন, অফিসে বড় সমস্যা হয়েছে, কোম্পানির গোপন কিছু নথি চুরি হয়েছে, আর সবাই সন্দেহ করছে এই ঘটনার পিছনে আমাদের ওই কোনো ভেতরের লোক জড়িত। আমি গম্ভীর একটা শ্বাস নিলাম। মনে মনে শুধু একটা কথাই বললাম, না, এবার আর কোনো নির্দোষ মানুষকে অপবাদ পেতে দেব না। আমি স্যার দ্রুত লন্ডনের অফিসে ফিরে এলাম। পুরো অফিসে অদ্ভুত এক উত্তেজনা। সহকর্মচারী ছোট ছোট দলে দাঁড়িয়ে ফিসফাস করে কথা বলছে। আমাদের দেখে সবাই চুপ হয়ে গেল। স্যার গম্ভীর গলায় বললেন, সবাই কনফারেন্স রুমে আসুন। 5 মিনিটের মধ্যে পুরো অফিস সেখানে জড়ো হলো। স্যার ধীরে ধীরে বললেন, গতরাতে কোম্পানির কিছু গোপন নথি সার্ভার থেকে কপি করা হয়েছে। এই নথিগুলো বাইরে চলে গেলে কোটি কোটি পাউন্ডের ক্ষতি হতে পারে, তাই বিষয়টা খুবই গুরুতর। ঘরের ভিতর নীরবতা। ঠিক তখনই আইটি বিভাগের প্রধান উঠে দাঁড়ালেন। স্যার, আমার লগ পরীক্ষা করেছি। যে কম্পিউটার থেকে ফাইল কপি হয়েছে সেটা এক্সপার্ট ডিপার্টমেন্টের। আমি চমকে উঠলাম, কারণ আমি এখন সেই ডিপার্টমেন্টে কাজ করছি। ঠিক তখন এক কর্মচারী বলল, স্যার, গত রাত অফিসে নতুন লোকদের মধ্যে শুধু রায়হান ছিল। কথাটা শুনে সবাই আমার দিকে তাকালো। আমার বুকের ভিতর পুরনো সেই ব্যথাটা আবারও ফিরে এলো। শান্ত গলায় বললাম, আমি রাতে কাজ করছিলাম ঠিকই, কিন্তু কোনো নথি কপি করিনি। আইটি প্রধান বললেন, লগ অনুযায়ী রাত 9:47 আপনার আইডি দিয়ে সিস্টেমে প্রবেশ করা হয়েছে। আমি অবাক হয়ে গেলাম। অসম্ভব, রাত 9টার আগে আমি বের হয়ে গিয়েছিলাম। স্যার আমার দিকে তাকিয়ে বললেন, আমি জানি তুমি মিথ্যা বলছো না, কিন্তু সত্যটা খুঁজে বের করতে হবে। ঠিক তখনই কনফারেন্স রুমের দরজা খুলে একজন পুলিশ কর্মকর্তা ভেতরে ঢুকলেন। তিনি বললেন, আমরা অভিযোগ পেয়েছি, তদন্তের স্বার্থে কয়েকজনের সঙ্গে কথা বলতে হবে। ঘরের পরিবেশ আরো ভারী হয়ে গেল। প্রথমে আমার সঙ্গে জিজ্ঞাসাবাদ শুরু হলো। গত রাতে আপনি কতক্ষণ অফিসে ছিলেন? রাত 8:55 পর্যন্ত। তারপর বের হয়ে বাসায় চলে যাই। কেউ কি সেটা প্রমাণ করতে পারবে? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, কারণ আমি একাই বের হয়েছিলাম। ঠিক তখনই সিকিউরিটি গার্ড উঠে দাঁড়ালেন। স্যার, আমি দেখেছি রায়হান ঠিক 9টার আগেই বেরিয়ে গিয়েছিল। পুলিশ কর্মকর্তা মাথা নাড়লেন, কিন্তু বললেন, তারপরও তদন্ত চলবে। আমি নিজের ডেস্কে ফিরে এলাম। মনে ছিল ভাগ্য যেন বারবার আমাকে একই জায়গায় এনে দাঁড় করায়। প্রথমে গ্রামের অপবাদ, তারপর অফিসের ফাইল, এখন গোপন নথি চুরির অভিযোগ। আমি নিজের মুঠো শক্ত করে বললাম, না, এবার আমি শুধু নিজেকে নির্দোষ প্রমাণ করব না, আসল অপরাধীকেও খুঁজে বের করব। ঠিক তখন আমার চোখ পড়ল পাশের ডেস্কের দিকে। একটা ছোট্ট কালো পেন ড্রাইভ চেয়ারের নিচে পড়ে আছে। আমি সেটা তুলে হাতে নিলাম। পেন ড্রাইভের গায়ে কোম্পানির লোগো। আমি চারদিকে তাকালাম, কেউ খেয়াল করেনি। ঠিক তখনই আইটি প্রধান দৌড়ে এসে বললেন, রায়হান, ওটা কোথায় পেলে? আমি পেন ড্রাইভটা তার হাতে দিয়ে বললাম, এইমাত্র আমার ডেস্কের পাশে পড়ে থাকতে দেখলাম। আইটি প্রধান বিস্ময়ে বললেন, আমরা যে ডিভাইসটা খুঁজছিলাম এটাই সেটা। ঘরের সবাই একসঙ্গে আমার দিকে তাকালেন। পুলিশ কর্মকর্তা ধীরে ধীরে বললেন, যদি এই ডিভাইসে তথ্য থাকে তাহলে আসল অপরাধীকে খুঁজে পাওয়া সময়ের ব্যাপার। আমার বুকের ভিতর ধুকপুকানি বেড়ে গেল, কারণ এই পেন ড্রাইভ শুধু একজন চোরকে ধরিয়ে দেবে না, হয়তো এমন একজনের মুখোশও খুলে দেবে যে শুরু থেকে আমাকে ফাঁসানোর চেষ্টা করে আসছে। মুখোশ খুলতে শুরু করলো। পেন ড্রাইভটা আইটি বিভাগের হাতে দেওয়ার পরই পুরো অফিস নিস্তব্ধ হয়ে গেল। সবাই অপেক্ষা করছে এর ভেতরে কি আছে। আইটি প্রধান দ্রুত পেন ড্রাইভটা কম্পিউটারে লাগালেন। পুলিশ কর্মকর্তা স্যার আর আমি মনিটরের সামনে দাঁড়িয়ে আছি। কয়েক সেকেন্ড পর স্ক্রিনে অনেকগুলো ফাইল দেখা গেল। আইটি প্রধান একটা ফোল্ডার খুলতেই তার চোখ বড় বড় হয়ে গেল। স্যার, এখানে শুধু আমাদের কোম্পানির ফাইল নয়, প্রতিদ্বন্দ্বী আরো 3টি কোম্পানির গোপন তথ্য আছে। পুলিশ কর্মকর্তা গম্ভীর গলায় বললেন, তাহলে এটা পরিকল্পিত শিশু গুপ্তচর বৃত্তি, এটা সাধারণ চুরির ঘটনা নয়। ঘরের সবাই হতবাক। ঠিক তখনই আইটি প্রধান বললেন, স্যার, পেন ড্রাইভে একটা অটো ব্যাকআপ ফাইল আছে, সম্ভবত কে এটা ব্যবহার করেছে তার তথ্যও রয়েছে। তিনি ফাইলটা খুললেন। স্ক্রিনে একটা ইউজার আইডি ভেসে উঠল, কিন্তু সেটা দেখে সবাই অবাক, কারণ সেটা আমার আইডি নয়, আরমানেরও নয়। এটা ছিল DKing07। স্যার বুরুকুসকে বললেন, আমাদের অফিসে এই নামে কোনো কর্মচারী নেই। পুলিশ কর্মকর্তা বললেন, তাহলে কেউ ভুয়া আইডি ব্যবহার করেছে, কিন্তু সে অফিসে ঢুকলো কিভাবে? ঠিক তখনই আইটি প্রধান আরেকটা ভিডিও খুললেন। সার্ভার রুমে সিসিটিভি ফুটেজ। রাত 9:45। একজন মানুষ মুখে কালো মাস্ক পরে সার্ভার রুমে ঢুকছে। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার ডান হাতে একটা বড় কাটা দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। পুলিশ কর্মকর্তার সঙ্গে সঙ্গে ভিডিও থামালেন। এই দাগটাই আমাদের সবচেয়ে বড় সূত্র।
অপরাধী যতই মুখ লুকাক। সন্ধ্যায় সবাই বাড়ি চলে গেল। আমার মাথায় শুধু একটাই চিন্তা, ডান হাতের কাটা দাগ। হঠাৎ আমার মনে পড়ল অফিসের এমন একজনকে আমি দেখেছি, কিন্তু কোথায়? অনেক চেষ্টা করে মনে করতে পারলাম না। রাতে বাসায় ফিরে ঘুম আসছিল না। আমি মাফির ডায়েরিটা খুলে বসেছিলাম। হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে স্যারের নাম। জি স্যার। ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠ। রায়হান, তুমি কি এখনই অফিসে আসতে পারবে? আমি অবাক হয়ে বললাম, এখন? কি হয়েছে? তিনি বললেন, খুব জরুরি, আজ রাতেই সার্ভারে আবার কেউ ঢোকার চেষ্টা করছে। আমি আর কোনো প্রশ্ন করলাম না। 10 মিনিটের মধ্যে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। অফিসে পৌঁছাতে দেখি পুলিশ পুরো ভবন ঘিরে রেখেছে। আইটি বিভাগ সার্ভার রুম ব্যস্ত। আমি ভেতরে ঢুকতে স্যার বললেন, ঠিক সময় এসেছো, আমরা মনে করেছি চোর আবার এসেছে। ঠিক তখনই পুরো ভবনের বিদ্যুৎ হঠাৎ নিভে গেল। চারদিকে অন্ধকার। কে একজন চিৎকার করে উঠল, সার্ভার রুমে কেউ দৌড়ে পালাচ্ছে। আমি এক মুহূর্ত দেরি করলাম না। অন্ধকার করিডোর ধরে সেই ছায়ামূর্তির পেছনে দৌড়াতে শুরু করলাম। লোকটা খুব দ্রুত দৌড়াচ্ছে। হঠাৎই জরুরি আলোগুলো জ্বলে উঠল। 1 সেকেন্ডের জন্য আমি লোকটা ডান হাতটা দেখতে পেলাম। আর ঠিক তখনই আমার চোখ পড়ল ডান হাতে সে একটা কাটা দাগ। আমি চিৎকার করে উঠলাম, থামো! কিন্তু লোকটা পেছনে জরুরি দরজা দিয়ে লাফ দিয়ে বাইরে পালিয়ে গেল। আমি দরজার কাছে পৌঁছি শুধু একটা জিনিস দেখতে পেলাম, মাটিতে পড়ে আছে একটা কোম্পানির পরিচয়পত্র। আমি পরিচয়পত্র তুলে হাতে নিতে বুকটা ধুক করে উঠল, কারণ এই আইডি কার্ডের ছবিটা আমি খুব ভালো করেই চিনি। আর সেই মানুষটাকে দেখে আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আমি কাপা হাতে আইডি কার্ডটা তুলে নিলাম। জরুরি আলোর ক্ষীণ আলোয় ছবিটা স্পষ্ট দেখা যাচ্ছে। এক মুহূর্তের জন্য আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, কারণ আইডি কার্ডটা ছিল ড্যানিয়েল ব্রাউনের, রহমান গ্রুপের আইটি সিকিউরিটির সুপারভাইজার। আমি অবিশ্বাসী চোখে কার্ডটার দিকে তাকিয়ে রইলাম। যে মানুষটা প্রতিদিন অফিসে নিরাপত্তা নিয়ে কথা বলতো, সেই মানুষটাই কি চোর? ঠিক তখনই স্যার আর পুলিশ কর্মকর্তা দৌড়ে এসে পৌঁছালেন। কিছু পেয়েছেন? আমি চুপচাপ আইডি কার্ডটা তার হাতে দিলাম। তিনি কার্ডটা দেখে বিস্মিত হয়ে বললেন, ড্যানিয়েল, এটা কিভাবে সম্ভব? স্যার অবাক হয়ে গেলেন। না, ড্যানিয়েল এই কোম্পানিতে 10 বছর ধরে কাজ করছে। আমি ওকে নিজের পরিবারের সদস্যের মতো বিশ্বাস করি। স্যার, আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু লোকটার হাতে আইডি কার্ড ছিল, আর আমি তার ডান হাতে কাটা দাগও দেখেছি। পুলিশ কর্মকর্তার সঙ্গে সঙ্গে ওয়াকিটকিতে নির্দেশ দিলেন, পুরো ভবন সিল করে দিন, ড্যানিয়েল ব্রাউনকে খুঁজে বের করুন। কিন্তু 5 মিনিট পর খবর এলো ড্যানিয়েল অফিসে নেই, তার মোবাইল ফোনও বন্ধ। পুলিশ কর্মকর্তা গম্ভীর মুখে বললেন, সে পালিয়ে গেছে। এখন সন্দেহ আরো শক্ত হলো। পরদিন সকাল, অফিসে অস্বাভাবিক নীরবতা। সবাই ড্যানিয়েলকে নিয়ে আলোচনা করছে। ঠিক তখন আইটি প্রধান দৌড়ে এসে বললেন, স্যার, আমরা ড্যানিয়েলের কম্পিউটার পরীক্ষা করেছি, কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সবাই দ্রুত আইটি রুমে গেলাম। কম্পিউটার স্ক্রিনে বেশ কয়েকটি এনক্রিপ্টেড ইমেল খোলা। আইটি প্রধান বললেন, এগুলো অন্য একটি প্রতিদ্বন্দ্বী কোম্পানিতে পাঠানো হয়েছে, বিনিময়ে বড় অঙ্কের টাকার প্রতিশ্রুতিও আছে। স্যার চেয়ারে বসে পড়লেন, তার মুখে গম্ভীর হতাশা। এত বছর আমি ভুল মানুষকে বিশ্বাস করেছি। আমি স্যারের দিকে তাকিয়ে বললাম, স্যার, এখন একটা প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। তিনি আমার দিকে তাকালেন। কোন প্রশ্ন? যদি ড্যানিয়েল এসব করে থাকে, তাহলে সে আমার আইডি ব্যবহার করলো কেন? ঘরে সবাই আবার চুপ হয়ে গেল। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় রহস্য। ঠিক তখনই আইটি প্রধান আবার বললেন, স্যার, আমার লোক আর একটা বিষয় খুঁজে পেয়েছি। ড্যানিয়েল রায়হানের আইডিতে লগ ইন করেনি, সে রায়হানের পাসওয়ার্ড ব্যবহার করেছে। আমি হতবাক হয়ে গেলাম, কিন্তু আমার পাসওয়ার্ড তো কেউ জানে না। আইটি প্রধান বললেন, কেউ না কেউ জেনেছিল, অথবা আপনার কাছ থেকে কোনোভাবে জেনে নিয়েছিল। আমি মাথা নিচু করে ভাবতে লাগলাম। হঠাৎ মনে পড়ল, কয়েক সপ্তাহ আগে আরমান একদিন আমার ডেস্কে বসেছিল। আমি তখন কফি আনতে গিয়েছিলাম। ফিরে এসে দেখেছিলাম সে আমার কম্পিউটারের সামনে দাঁড়িয়ে আছে। তখন বিষয়টা গুরুত্ব দেয়নি। আমি সঙ্গে সঙ্গে কথাটা সবাইকে বললাম। পুলিশ কর্মকর্তা বললেন, তাহলে আরমান আর কি ড্যানিয়েল মধ্যে যোগাযোগ ছিল না? সেটাও তদন্ত করতে হবে। ঠিক তখনই পুলিশের একজন সদস্য দৌড়ে ভেতরে ঢুকলেন। স্যার, ড্যানিয়েলের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে একটা ডায়েরি পাওয়া গেছে। পুলিশ কর্মকর্তা জিজ্ঞাসা করলেন, সেখানে কি আছে? পুলিশ সদস্য গম্ভীর শ্বাস নিয়ে বললেন, সেখানে কয়েকজনের নাম লেখা, আর সবার উপরে যে নামটা আছে সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। ঘরে সবাই নিঃশ্বাস বন্ধ করে তার দিকে তাকিয়ে রইল। প্রথম নামটা হলো আরমান। ঘরে বাতাস যেন মুহূর্তে ভারী হয়ে উঠল। তাহলে কি আরমান আর ড্যানিয়েল মিলে শুরু থেকে এসব পরিকল্পনা করছিল? আর যদি তাই হয়, তাহলে গ্রামে সেই পুরনো অপবাদের সঙ্গেও কি কোনো অজানা যোগসূত্র লুকিয়ে আছে?
পুলিশ সদস্যের মুখে আরমান নামটা শুনে পুরো কনফারেন্স রুম নিস্তব্ধ হয়ে গেল। আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল ঘটনাগুলো ধীরে ধীরে এক সুতোয় গাঁথা শুরু করেছে। পুলিশ কর্মকর্তা ডায়েরিটা হাতে নিয়ে খুললেন। ভেতরে কয়েকটা তারিখ, কিছু ব্যাংক লেনদেনের হিসাব আর কয়েকজন মানুষের নাম। প্রথম নাম আরমান, দ্বিতীয় ড্যানিয়েল, আর নিচে লেখা নতুন ছেলেটাকে ফাঁসাতে হবে, না হলে সব পরিকল্পনা শেষ হয়ে যাবে। এই লাইনটা পড়তেই স্যারের চোখ রাগে লাল হয়ে উঠল। তাহলে রায়হানকে শুরু করেই টার্গেট করা হয়েছিল? পুলিশ কর্মকর্তা মাথা নাড়লেন। এখন পর্যন্ত তাই মনে হচ্ছে। ঠিক তখনই আইটি প্রধান আবার বললেন, স্যার, আমরা আরেকটা তথ্য পেয়েছি। ড্যানিয়েলের ব্যক্তিগত অ্যাকাউন্টে গত 3 মাসে কয়েক লাখ পাউন্ড জমা হয়েছে, কিন্তু টাকাগুলো এসেছে ভিন্ন ভিন্ন কোম্পানির নামে। পুলিশ কর্মকর্তা বললেন, অর্থাৎ সে শুধু তথ্য চুরি করেনি, এটা একটা বড় চক্র। আমি চুপচাপ সব শুনছিলাম। হঠাৎ আমার মনে একটা প্রশ্ন এলো, স্যার, আরমানকে কি এখনো খুঁজে পাওয়া যায়নি? পুলিশ কর্মকর্তা উত্তর দিলেন, না, সেদিন তাকে বরখাস্ত করা হয়, সেদিন থেকেই সে লুকিয়ে আছে, কিন্তু আমরা তাকে খুঁজছি। 2 দিন পর আমি অফিসে কাজ করছি, ঠিক তখনই পুলিশের ফোন এলো। পুলিশ কর্মকর্তা উত্তেজিত কণ্ঠে বললেন, রায়হান, আমরা আরমানকে খুঁজে পেয়েছি। আমি চমকে উঠলাম। কোথায়? ম্যানচেস্টার একটা হোটেলে, আমরা তাকে গ্রেপ্তার করেছি। আমি দ্রুত স্যারের কেবিনে গেলাম। স্যার খবরটা শুনে বললেন, চলো আজ ওই থানায় যাব। থানার জিজ্ঞাসাবাদ কক্ষে আরমান বসে আছে। আগে সে অহংকারী চেহারাটা নেই, চোখ মুখ শুকিয়ে গেছে। আমাদের দেখে সে মাথা নিচু করে ফেলল। পুলিশ কর্মকর্তা বললেন, আরমান, সব প্রমাণ আমাদের হাতে, সত্যি বলাই তোমার জন্য ভালো। আরমান কয়েক মিনিট চুপ করে রইল, তারপর দীর্ঘ শ্বাস ফেলে বলল, হ্যাঁ, ড্যানিয়েলের সঙ্গে আমি কাজ করতাম। সে আমাকে টাকা দিত, আমি অফিসের ভিতরের তথ্য তাকে দিতাম। স্যার রাগে দাঁতে দাঁত চেপে বললেন, আর রায়হান, ওর ক্ষতি করতে গেলে কেন? আরমান আমার দিকে তাকালো, তার চোখে অনুশোচনা। কারণ স্যার, আপনাকে যতটা বিশ্বাস করতেন ততটা আমাকে কখনো করেনি। আমি ভেবেছিলাম আপনাকে সরিয়ে দিতে পারলে আবার সব ক্ষমতা আমার হাতে চলে আসবে। আমি শান্ত গলায় বললাম, একটা নির্দোষ মানুষকে ফাঁসিয়ে? আরমান মাথা নিচু করলো। আমি ভুল করেছি, অনেক বড় ভুল। ঠিক তখনই পুলিশ কর্মকর্তা আরেকটা প্রশ্ন করলেন, ড্যানিয়েল এখন কোথায়? আরমান কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি না। শেষবারও বলেছিল দেশ ছেড়ে পালিয়ে যাব। ঘরের সবাই হতাশ হয়ে গেল, কারণ ড্যানিয়েল ধরা না পড়লে পুরো চক্রের রহস্য জানা যাবে না। সেখান থেকে বেরিয়ে আসার সময় আরমান হঠাৎ আমাকে ডাকলো, রায়হান, 1 মিনিট। আমি থেমে গেলাম। সে নিচু গলায় বলল, তোমাকে একটা কথা বলতে চাই। আমি কিছু না বলে দাঁড়িয়ে রইলাম। আমি শুধু অফিসের ঘটনাই জানি না, তোমার গ্রামের সেই পুরনো গয়নার ঘটনা নিয়েও কিছু শুনেছি। আমার বুকের ভিতরে দুঃখ করে উঠল। আমি তাড়াতাড়ি বললাম, কি শুনেছ? আরমান ধীরে ধীরে বলল, কয়েক মাস আগে ড্যানিয়েল একদিন বলেছিল বাংলাদেশে তার একজন পুরনো পরিচিতি আছে। সে নাকি একসময় একটা গয়না চুরির নাটক করে একজন ছেলেকে গ্রাম ছাড়া করেছিল। তখন আমি বিষয়টা গুরুত্ব দেইনি, কিন্তু এখন মনে হচ্ছে সেই ছেলেটা হয়তো তুমি। আমি বিস্ময়ে স্থির হয়ে গেলাম। বাংলাদেশে সেই ঘটনার সঙ্গে ড্যানিয়েলের পরিচিত মানুষের সম্পর্ক? তাহলে কি সেই অপমানের পেছনে একটা বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে? আর যদি সত্যিই তাই হয়, তাহলে আসল অপরাধী এখনো ধরা পড়েনি। তো বন্ধুরা, কি মনে হয় গল্পটা কোন দিকে মোড় নিতে চলেছে? অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এর পরেই ইনশাল্লাহ একদিন পরেই পুরো গল্প একসাথে করে আপলোড করা হবে। তখন সবকিছু বিস্তারিত আলোচনা হবে আর সব অপরাধীর উন্মোচন হবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও। টাটা।